তখন আমার বাড়ন্ত বয়স, টিনেজ। তো তখনই সাডেনলি আমার মা মারা যায় আচ্ছা 2011 সালে, ঠিক আছে, ফেব্রুয়ারি 18 তারিখে সে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তো তখন তো অনেক বড় একটা ইয়া লাগে, কষ্ট লাগে, অনেক কিছু লাগে। তারপরে আমার মা মারা যাওয়ার পর আমার স্টাডি চলছিল, ঠিক আছে। স্টাডি চলাকালীন আমি যখন যাই, একদিন স্কুলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, তো একটা মহিলা, একটা বয়স্ক মহিলা, তো আমাকে বলে তুমি কোথায় যাচ্ছ মা? তো আমি তখন অনেক সরল সোজা ছিলাম, এখন কি হয়েছে সেটা পরে বলবো। তো বলতেছে আম্মু তুমি কোথায় যাচ্ছ? আমি বলি আন্টি আমি তো স্কুলে যাচ্ছি, আমাকে তো দেখতে পাচ্ছেন আমি স্কুলে যাচ্ছি। তুমি কোথায় থাকো? পরে আমি বলি আমি কোথায় থাকি না থাকি সব আমি বলি, আমার অ্যাড্রেসটা দেই। দেওয়ার পরে আমি কিছুদিন পরে দেখি যে সেই আন্টিটা আর ওনার হাজবেন্ড আর ওনার হচ্ছে ভাই, মানে মামা, আমাদের বাসায়। তো আমি তো দেখে অনেক অবাক হয়ে যাই যে ওনাকে তো আমি স্কুলে যাওয়ার পথে দেখেছিলাম, তো উনি আমাদের বাসায় কিভাবে আসলো। তো আমাকে বলে তুমি কেমন আছো? আমি কোচিং থেকে বিকেল বেলা আসি, তখন আমাকে বলে তুমি কেমন আছো? আমি বলছি ভালো, আপনি? ওরা আমাকে ভিতরে নিয়ে যায়, আমার ফুপু আমাকে তখন আর কথা বলতে দেয় না। পরে ওনারা কথা বলে, আমার বিয়ের ব্যাপারে কথা বলে, কিন্তু তখন আমার বিয়ের বয়স হয় না, আমি ক্লাস 9-এ পড়ি, আমার তখন বিয়ের বয়স হয় নাই। তো বিয়ের কথা বলে, তারপর আমার বাবা একদিন আমাকে বলে এরকম এরকম একটা ছেলে আছে অনেক ভালো মা, তোর করে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, ফ্যামিলি অনেক ভালো, তোর 2 বোন 1 ভাই। আচ্ছা তো আমি বলি আমার তো এখন বিয়ের বয়স হয় না, আমার আম্মু মারা গেছে এখন 1 বছরও হয় নাই, তো আমি কেন এখন বিয়ে করব? আপনার কয় ভাই বোন? আমি একা। আপনি একা? আচ্ছা তো আমি বলি আমি এখন কেন বিয়ে করব? আমি তো এখন বিয়ে করব না। বলতেছে ছেলেটা অনেক ভালো। আমি বলি না তুমি মানা করে দাও, আমি বিয়ে করব না। তারপর আমার বাবা মানা করে দেয়, আবার আসে ওনারা, আসার পরে মানা করে দেয়। মানা করে দেওয়ার পর আমার যে ফুপুটা ছিল, আমার ফুপুকে ওই আন্টিটা মানে আমার শাশুড়ি অনেক বুঝায়, অনেক কিছু বলে, বলার পরে আমার আব্বুকে বলে যে মা মারা গেছে, আর ওনারা বলে আমরা এখন বিয়ে করাবো না, আমরা জাস্ট আংটি পরায় রাখবো, যেন এসএসসি পরীক্ষার পরে আমরা বিয়ে করে নিয়ে যাব, তারপরে আমরা পড়াশোনা করাবো, মেয়েকে আমরা পড়াশোনা করাবো। তারপর আমার আব্বু অনেক বলে, আমার মত থাকা সত্ত্বেও আমার বিয়েটা করতে হয়, কারণ যেখানে আমার বাবা রাজি সেখানে আমার কিছু করার নাই। তো আমাকে যেদিন দেখতে আসে ওদিন কথা ছিল আমাদের আংটি পরাবে আমাকে, ঠিক আছে, তখন আমি 9-এ পড়ি। সেই দিনটা হচ্ছে অক্টোবরের মাসের 20 তারিখ। আসার পর ফার্স্ট আমি আমার হাজবেন্ডকে দেখতে পাই। আচ্ছা, মানে এর আগে কখনো আপনি দেখেননি? না না, এর আগে কখনো দেখিনি, কথাও বলিনি। ওকে। ফার্স্ট দেখতে পারি, ওরা 10 জনের মতো আসে। তো আমাকে শাড়ি টাড়ি পরায় অনেক সুন্দর করে সাজায় টাজায় রাখে, যেরকম মেয়ে দেখতে আসলে সবাই করে। আর মা নাই, সবাই আগ্রহ, ফুপুরা ভাই বোনরা, ঠিক আছে, জি। ফুপাতো খালাতো সব ভাই বোনরা। তো বলে আংটি পরাতে এসে ওর মামা আর ওর চাচা বলে যে না আমরা কাবিন করে রাখবো, আংটি পরাবো না, ওকে। আংটি পরাবো না, আমরা কাবিন করবো মেয়েকে, এসএসসি পরীক্ষার পর নিয়ে যাবো, আমাদের ছেলে আসবে না, আমাদের ছেলে আসবে না, এমনি কথাবার্তা বলবে, মেয়ে তো কয়দিন পরেই সামনের বছরই এসএসসি পরীক্ষা দিবে। তো আমার বাবা বলে না আপনারা বললেন আংটি পরাবেন, এখন বলতেছেন কাবিন করাবেন, এরকম তো কথা ছিল না। ওকে। এটা নিয়ে কথা কাটাকাটি হয়, পরে সবাই বলে এখন যখন আসছে একটা আয়োজন করছেন কাবিন করে দেন, কি হয়েছে, এর থেকে ছোট ছোট মেয়েদেরও তো বিয়ে দেয়, দেয় না, দাদা আপনি বিয়ে দিয়ে দেন। আমার ফুপু আমার আব্বাকে বলে। তো আমার আব্বা তখন, আমার মা মারা গেছে তখন তারই নেই, তখন তারাই সবকিছু করে। আচ্ছা আমার আব্বুর বয়স তখন ভালোই, আমার আম্মুই মারা গেছে 55 বছর বয়সে। আচ্ছা তো আমার আব্বুর এখন 70 চলতেছে, 70 চলতেছে। আচ্ছা। তো বলার পর আমার তখন কাবিন হয়ে যায়। কাবিন হয় তখন আমি আমার হাজবেন্ডের সাথে কোনো কথা বলি না, ওকে। সেও আমার সাথে কথা বলে না, আমিও তার সাথে কথা বলি না। কিন্তু তখন আমার এমন একটা বয়স যে তাকে আমি বারবার দেখি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক সুন্দর ছিল, ওকে। ফর্সা টর্সা ছিল, অনেক সুন্দর ছিল, তো ভালো লাগে। কিন্তু সে আমার সাথে কোনো কথা বলে না, ওই কবুল টবুল বলে কাবিন হয়, হওয়ার পর ওনারা খাওয়া দাওয়া করে চলে যায়, ওকে। ও চলে যায়। চলে যাওয়ার পর 2-3 দিন আমার তো তখন ফোন নাই, তখন আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে একটা ফোন দেওয়া হয়, ঠিক আছে, একটা ফোন দেয় নোকিয়া। ওই ফোনটা দেওয়ার পরে বললো যে ও ফোন দিয়ে তুমি কথা বলবা, দূরে কোথাও দেখা করতে যাবা না, আর ঘুরতে যাবা না আমাদের না জানায়া। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ও ফোন দেয় না আমাকে ফোন দেয় না, কিছু করে না, আর আমি তো নাম্বারও জানি না। তো ওর মার সাথে আমার কথা হয়, উনি ফোন দেয়।
তো ওনারা কি করে, আমার এসএসসি পরীক্ষার আগে যখন আমি ক্লাস 10-এ উঠবো, ঠিক আছে, 2011 সালে লাস্টের দিকে আমাদের বিয়ে মানে কাবিন তো হয়, বলে যে আমরা মেয়ে উঠায় নিয়ে যাব। নরসিংদী আমার শ্বশুর বাড়ি, বলে আমরা মেয়ে উঠায় নিয়ে যাব। বলে কেন? কেন আমরা রাখবো না, আমরা মেয়েটার উঠায় নিয়ে যাব, মাসে মাসে ইয়া করে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, আয়সা টেস্ট পরীক্ষা দিবে আর পরীক্ষা দিবে। তো আমি বলি না, আমি তো এখনো 10-এই উঠলাম না, সেমিস্টার দিলাম না, কিছুই করলাম না, আমি কেন যাব? আমি যাব না, আমি অত দূর যাবো না, আমার আব্বুরে ছেড়ে যাবো না, আমি অনেক কান্না করি। বলতেছে না, তোমার তো যাইতে হবে, ওরা নিতে চায়, ওদের আবার তখন একটা প্রোগ্রাম, ওদের ফ্যামিলির হচ্ছে চাচাতো ভাইয়ের বিয়ে, আচ্ছা ওইটাতে নিবে না, তোমাকে তো আবার দিয়ে যাবো, তোমার তো আমরা নিয়ে যাইতেছি না, একবারে অনুষ্ঠান করে নিব। তো নিয়ে যাওয়ার পর ফার্স্ট আমার হাজবেন্ডকে ওখানে দেখি, আমরা একসাথে এক রুমেই থাকি, কিন্তু আমাদের মধ্যে কিছুই হয় না। সে তখন আমার সাথে কথা বলে না, আচ্ছা কিছুই করে না, সে মানে আমাকে দেখেই না, দেখো না দেখার ভান করে, মানে আমাকে চিনে না সে। আচ্ছা সে আমার সামনে ফোনে কথা বলে, একটা মেয়ের সাথে কথা বলে, সেটা আমি বুঝতে পারি, কারণ অতটা আবার ছোট না যে আমি বুঝবো না, 9-এ পরে আমি বুঝি। ওকে ঠিক আছে, সে কথা বলে আমাকে রেখা, আমি কিছু বলি না, আমি কাকে বলবো? পরে আমার আব্বুরা এসে বলি, আব্বা এরকম এরকম, আমি 3 দিন থাকি, থাকার পর আসি। ওকে তখন আমি 10-এ উঠে গেছি, 2012 সালের। আমি বলি, আব্বু জানো এরকম এরকম গেলাম, সবাই ভালো, ওদের বাসায় সবাই ভালো, কিন্তু যে ও লিমন, ও তো একটা মেয়ের সাথে কথা বলে। ওকে আমি যে গেলাম, আমার একটু ঘুরতেও নিয়ে গেল না, কোনো কিছুই না, মনে হয় কি আমাকে দেখাও চিনে না, আমি যে ওনার বউ, আমার সাথে কথা নাই, ঘুরতেও তো নিয়ে যায় মানুষ, প্রথম গেলে আমি তো ওই জায়গাটা চিনি না, কার না বোকা, মনে হয় বন্ধু বান্ধবের সাথে কথা বলে, আমার আব্বু তো এগুলো বুঝেন। পরে যায়, পরে আমার আব্বা এই কথাটা আমার ফুপুদের সবাইকে জানায়, এরকম এরকম। আমার ফুপুকেও আমি বলি, ফুপু জানো তোমরা এরকম এরকম দিলা, ছেলে তো আমাকে চিনেই না, আমি কথা বলতে গেলে এরাই যায়, কথা বলে না। তারপরে আমার ফুপু বলার পর ওরা কি করে, একটা ফিক্সড ডেট বাই করে, ঠিক আছে, আপনার হচ্ছে আগস্ট মাসের 20 তারিখ, বলে আমরা 20 তারিখে মেয়েকে উঠায় নিয়ে যাব, একবারে অনুষ্ঠান করে। তো অনুষ্ঠান করে, আমার হলুদ হয় অনেক সুন্দর, হলুদ টলুদ হয়, সবকিছু হয়, হওয়ার পরে আমাকে উঠায় নিয়ে যায়। ওকে উঠে নিয়ে যাওয়ার পরে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে, তখন আমার কম বয়স, তখন আমি বুঝি না যে বাসর ঘর কি জিনিসটা, অনেক ভয় লাগে, সবাই তো বুঝাই দেয়, মুরব্বীরা এরকম এরকম সব বুঝাই দেয়। তারপরে তো যেটা থাকে না, এতদিন আমি তো তার কাছে ছিলাম 3 দিন, সে তো আমার সাথে কথা বলেন, হয়তো আমাকে চিনে না, জানে না, দেখে নাই কখনো, ওই একদিন দেখছে। তো বাসর ঘরে উনি আসে, আমাকে রেখে, আমাকে যখন নিয়ে যায় ওখানে, রাত্র হওয়ার পর উনি আমার রেখে চলে যায় কই জানি, সবাই দুষ্টামি মুষ্টামি করে। তো উনি ওখানে একটা সাদা পাঞ্জাবি পরে, আমার এখনো মনে আছে, হয়তো আমি মরার আগ পর্যন্ত মনে রাখবো, একটা পাঞ্জাবি পরে একটা 7 আপ ঝুলাইতে ঝুলাইতে রুমের ভিতর ঢুকে, ওকে ঢুকার পরে আমাকে বলে, আপনি কি 7 আপ খাবেন? আমি বলি, আমি তো 7 আপ খাই না, আমি তো খাই, মিরিন্ডা খাই। আচ্ছা বলে, ও আচ্ছা, আগে তো জানতাম না, তাহলে কি না ওইটাই নিয়ে আসতাম। বলে আপনাকে আমি কিছু বলবো। আমাকে বলেন। জি তারপরে সে বলে যে, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি বুঝতে পারবা কিনা আমি জানি না। ওকে আমি তখন তো বুঝি না, আমার আরো তখন অনেক ভয় লাগতেছিল, তখন আমি অনেক নরম ছিলাম, আমাকে যদি কেউ একটা মাইরাও যেত আমি কিছুই বলতাম না। ওকে বলতেছে, আমি এরকম এরকম একটা মেয়েকে ভালোবাসি, ঠিক আছে, ওই মেয়েটার নাম হচ্ছে আয়েশা। আচ্ছা বলতেছে, ওর কিন্তু বিয়ে হয়েছে, ওর একটা মেয়ে আছে, ওকে আমি তো তোমাকে বিয়ে করতাম না, ওকে আমি 3 বছর ধরে ভালোবাসি, কিন্তু একমাত্র শুধু আমার মার কসমের জন্য আমি তোমাকে বিয়ে করছি, নাহলে আমি তোমাকে বিয়ে করতাম না। আচ্ছা তখন আমার অনেক কষ্ট লাগে। সে কি করে, এই কথা বলার পর আমার কাছে কিছু আর জানতে চাইলো না, যে আমার কেমন লাগলো বা কি আসলে বিষয় কিছুই জানে না। ওকে সে কি করলো, তার রুমের সাথে তাদের হচ্ছে মানে একতলা বিল্ডিং কমপ্লিট হয়েছে, উপরে ছাদ, বারান্দা আছে, উনি বারান্দায় চলে গেল। ওই মেয়ের হাজবেন্ড আবার বাহিরে থাকে, ঠিক আছে, বাহিরে থাকে, উনি ওই মেয়ের সাথে কথা বলতেছে। তো আমি তো অনেক কান্না করি যে, আল্লাহ এরকম তো হওয়ার কথা ছিল না, আমাকে সবাই কিরকম বুঝাই দিল, আর এখানে কিরকম হইলো, মনে কষ্ট পাই। পাওয়ার পর একটা সময় আমি কান্না করে ঘুমাই যাই, সে তো কথা বলতে আছে। আচ্ছা বলার পর সকালবেলা আমি কাকে কি বলবো? তার সাথে আপনার বয়সের ডিফারেন্সটা কেমন ছিল? তখন ভাই আমার বয়স ছিল 13-14 বছর।
তার বিষ ছিল। মানে সে কি পড়াশোনা করতো? হ্যাঁ। স্টুডেন্ট ছিল তখন? এই যে গ্রিন ইউনিভার্সিটি আছে না, ওখানে পড়াশোনা করতো। স্টুডেন্ট অবস্থায় তার বিয়ে হয়েছে আপনার সাথে? ওকে, ওনার মা ভয়ে ওনাকে বিয়ে দিছে, ওই মেয়েটা আবার ছিল বিহারি। আচ্ছা, মানে ওই মেয়ের সাথে রিলেশনশিপটা যেন না হয় এই জন্য আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। ওকে, সেটা কি ঢাকাতে? হ্যাঁ, ওদের বাড়ি ছিল 11 নম্বর। ওর ডাক নাম, আমার সার্টিফিকেট নাম বলে হয়তো ওর বন্ধুরা শুনতেছে, বুঝবে না অনেক। ওর স্কুল ওর নাম ডাক নাম হচ্ছে রাব্বি, ওকে। আর ওর সার্টিফিকেট নাম হচ্ছে লিমন। তারপরে কি হলো? এটা বলার পরে তো সকাল হয়, উনি আইসা ঘুমায় পড়ে আমার পাশে। ওকে, ঠিক আছে। তারপরে সকালে আমি এখন নতুন বউ, আমি কাকে কি বলবো? আমাকে সবাই আরো দুষ্টামি করতেছে, আমার সাথে ফাইজদামি করতেছে। তো আমাকে গোসল টোসল করে নাস্তা খাওয়ায়, সে নাস্তা খায় চলে যায়। ওকে। কই যায় সেটা জানি না। আমাদের হচ্ছে তখন ওরা ভাড়া থাকে 11 নম্বর, আচ্ছা, কিন্তু আমাকে নিয়ে যায় নরসিংদীতে। ওখানে জাস্ট 4-5 দিন থাকবো, তারপর আবার এখানে চলে আসবো, কারণ সে পড়াশোনা করে এখানে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং করতেছে সফটওয়্যারের, আবার ব্যবসাও করে। ওনার আব্বুর সাথে এক্সপোর্ট ইম্পোর্টের বড় ছেলে তো। ওকে। পরে আসে, এরকম যায়, দুপুরে যায়। ফোন আমার তখন, আমার কাছে ফোন নাম্বার ছিল ওর। হ্যাঁ, তো ফোন দিই, ধরে না। তারপর ধরে, বলতেছে কে? আমি বলি এরকম, আমি তো জান্নাতুল। বলছি না ফোন দিবা না, আমি তো কাজে আসছি। আচ্ছা, কেন ফোন দিছো? বাসায় কি কিছুর অভাব আছে? মানে এই বিয়ে ফোন দিতে না করার ব্যাপারটা কি উনি আগে আপনাকে না করেছিল? না না, আচ্ছা, সেদিন তো আমাকে আর কিছু বলে না। ওই কথা বলার পরে ওকে। সে ফোনে কথা বলে। আচ্ছা, এটা হচ্ছে সকালে দুপুরের ঘটনা। আচ্ছা। সকালে তো নাস্তা খেয়ে চলেই যায়, দুপুর বেলা আমাকে নাম্বার দেয়। ঠিক আছে, ওর বোন নাম্বার দেয়। ওকে। দেওয়ার পরে আমি ফোন দিই, 2-3 বার ধরে না, তারপর ধরে। ধরার পরে আমাকে বলে কি? আমি বলছি আমি তো জান্নাতুল। বলছে, আমি বলছি আপনি কোথায়, খাইতে আসবেন না? বলতেছে আমি বলছি না আমার ফোন দিবা না, আমি কাজে আছি। তোমার কি বাসায় কোনো কিছুর অভাব আছে? আচ্ছা, আমার বাপ মার অভাব আছে? আমার মা তোমাকে আনছে, আমার মার সাথে যায় কথা বলো। ওকে। ঠিক আছে, আমার ফোন দিবা না, আমি অনেক ব্যস্ত আছি। পরে আসে সন্ধ্যার দিকে, এসে খাওয়া দাওয়া করার পরে আমার সাথে বসে, আচ্ছা আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আসলে আমি অনেক মানসিক টেনশনে আছি, ওকে। বুঝছো? আমি কি করবো বলো, আমি তোমাকে ভালোবাসতে চাই। আর কারণ তোমাকে আমার ভালোবাসা দরকার, কারণ আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার ওয়াইফ। আচ্ছা, আমি কিছু বলি, আমি শুধু শুনি ওনার কথাগুলা। আমি তখন অনেক ভয় পাই যে কি হবে না হবে। আমি বলি হ্যাঁ, ভালোবাসা তো দরকার, সবাই আমাকে বলছে। তুমি বুঝো তাহলে কি ভালোবাসা? আমি কই না, আমি তো বুঝি না, আমার তো জীবনে এটা প্রথম, আমি এখন এসএসসি পরীক্ষা দিই নাই। আমি মাত্র এই যে উঠলাম ট্রেনে, 2000 জানুয়ারি সাল চলতেছে। আমি বলি যে আমি তো কিছু বুঝি না। বলতেছে শোনো, আমি যে মেয়েটার ভালোবাসি, আমি ওর জন্য সব করতে পারবো। ওকে। তোমাকে আমি ভালোবাসার চেষ্টা করব, যদি না পারি তুমি আমার মাফ করে দিও। ঠিক আছে, কিন্তু তোমাকে তো আমি আমার মার জন্য বিয়ে করছি। ওকে। তারপরের দিন রাত্রে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা হয়। ওকে। হয়তো সে ইচ্ছা করে করে। করার পরে আমরা 11 নম্বর চলে আসি আমার শ্বশুর বাড়িতে। ওকে। ওখান থেকে আমার স্কুল যাইতে 20 মিনিটের মতো লাগে, আর গাড়ি দিয়ে গেলে 5 টাকা ভাড়া। আচ্ছা, 11 নম্বর আর 12 নম্বর তো আমি যাই আসি, মাঝে মাঝে আমাকে দিয়ে আসে নিয়ে আসে, এরকম করে আমাদের জীবন চলে। কিন্তু ওই মেয়ের সাথে কথা বলেন। এই যে ওই মেয়েটার সাথে যে কথাবার্তা হয়, এগুলোকে আপনি আপনার ফ্যামিলির সাথে রেগুলার ডিসকাস করছেন না আপনার বাবার সাথে? তখন আমি বলি নাই। আচ্ছা, কেন বলতেন না? কি কারণে আপনি এটা হাইড? আমি বলি না কারণ আমার বাবা অনেক কষ্ট পাবে। আমি তার একটা মেয়ে, আমার একটু কিছু হইলে আমার বাবা অনেক কান্না করে। আচ্ছা, এই কারণে আপনি কারোর সাথে শেয়ার করেন না? আমি তখন আসছি, আমাকে এবার আসতে দে না, আচ্ছা, আমার শাশুড়ি আসতে দে না। আপনার শাশুড়িকে কি আপনি বলেছিলেন? না, বলি তাকে নাই। বলেন নাই? আচ্ছা, আমাকে বলার পর আমি বলি না, কারণ আমি তখন নতুন, 1 মাস হয়েছে, হইতেও পারে নাই। ওই যে 5 দিন থেকে আসলাম, আসার পর তো আমার স্কুল রানিং। আমি তখন 2013-তে আমি ক্যান্ডিডেট, এসএসসি পরীক্ষা দিব। ওকে। আমি তখন 12 সালে হচ্ছে 2012-তে আমি 10ম শ্রেণীতে পড়ি। ওকে, তারপরে কি হলো? তারপর উনি আমাকে নিয়ে আসে, আমার বাসা তো কাছেই। আমার আব্বু আমার স্কুলের সামনে বসে থাকে আমাকে দেখার জন্য। আচ্ছা, পর বলে তুই আসস না, আমাকে আমার এমন জায়গায় বিয়ে দিছেন যে মনে হয় আমি একটা জাহান্নামের মধ্যে আছি। আচ্ছা। পর বলে কেন? আমি কই এমন স্বামীর কাছে বিয়ে দিছেন, রাত্রেবেলা ফোনে কথা বলো অন্য মেয়ের সাথে। আর শাশুড়িকেও বলতে পারি না আপনার বাসায় আমরা আসতেও দেয়। ওকে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা বসবো। আমি বলবো আমার মেয়ে তো ছোট বয়স, আমি দেখুন দিতেই চাইছিলাম, আপনারা নিয়ে গেলেন। যায়, তারপর আমার আব্বু এরকম বসে থাকে কথা বলে, যায় ফুপুদের সবাই বলে, চাস্তু ভাইদের বলে। বলার পরে ওদের বাসার মানুষে ডাকে। ডাকার পর বলে আপনার ছেলে নাকি এরকম এরকম করে, ওই 1 মাসের মাথায়।
বলে না আমার ছেলে এরকম করে না, আমার শাশুড়ি পুরো অস্বীকার। আচ্ছা। আমার শ্বশুর তো বলে আমি এগুলো জানি না, ওর মা জানে। আমি তো বাসায় থাকি না, আমি বিজনেসের কাজে বাইরে থাকি। দোকান আছে ওদের ওখানে, এক্সপোর্ট ইম্পোর্টের যে গাড়ির যে পার্টস গুলো আছে না, হ্যাঁ। ওগুলো বেচা কিনা করে রাখবো, ও থাকে। আমার শাশুড়ি বলে না আমার ছেলে এরকম করে না, আচ্ছা। আর ও আসে না। ওকে। পরে বলে না আমার মেয়ে বলছে আপনার ছেলে এরকম করে, আপনি নাকি ওর জোর করে বিয়ে দিছেন। কয় জোর করে কি বিয়ে দেওয়া যায় ছেলেদের, বলেন বিয়ে জোর করে কি বিয়ে দেওয়া যায়? আমি জোর করলে কেউ বিয়ে করবো? আচ্ছা বাদ দেন, আমি এটা দেখে নিব, আচ্ছা। আমার ছেলেকে আমি বুঝাই নিব, ঠিক আছে? কয় তাহলে আমরা ওরা নিয়ে যাই। আমার আব্বু বলে না, ও আসছে 4-5 দিন থাকুক। আপনার ওই এক্স হাজবেন্ডের ফ্যামিলিতে কে কে ছিল? ওর মা ছিল, ওর 2 ভাই, ওরা 2 ভাই 1 বোন। আচ্ছা। ও সবার বড়। সবার বড়? হ্যাঁ। আচ্ছা, ওই যে ওর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ক? সবাই আমাকে ভালোবাসতো। ভালোবাসতো? হ্যাঁ সবাই। তার অন্যান্য ভাই বোনের সাথে আপনি এই ব্যাপারগুলো কখনো শেয়ার করেন নাই আপনি? ওর ভাই তো তখন ছোট আমার অনেক। সাথে 1 বছরের ডিফারেন্স। আচ্ছা, ওকে। আমি 10-এ, ওর ভাই 9-এ পড়ে। আচ্ছা, ঠিক আছে। আর ওর বোন তো ছোট। ওকে, তারপরে কি হলো? ঠিক আছে, ওর বোন ছোট। ওর বোনকে কি বলো, ওর বোন তো এগুলো কিছু বুঝে না। আর ওর ভাইকে কি বলো, ওর ভাই তখন এগুলো বুঝার বয়স না। ঠিক আছে, তারপর আমাদের ফ্রেন্ডের মতো সম্পর্ক। ওই ভাই আমাকে বলে, ওই মেয়ের নাম টাম সবকিছু বলে, আচ্ছা। আমাকে নাম ধরে ডাকে। Okay. ঠিক আছে, ভাবি বলে না। ওকে। আমি কই, তুমি আমার 1 বয়সী, তোমার আমি কেন ভাবি বলবো? ওকে। ও সবকিছু বলে। আচ্ছা। পরে আমাকে রাখা যায়, তো ভালোই ছিলাম। ও আমার ফোন দেয় রাতের বেলা, কয় আমার নামে নালিশ দেশ তোর ফ্যামিলির কাছে, তুই আমার চিনোস যে আমি কি করতে পারি? তুই কে? তোর আমি চিনি না, আমি যে মেয়েরে ভালোবাসি উপর আল্লাহ আসলে ঠেকাইতে পারবো না। আচ্ছা। ঠিক আছে, তুই নালিশ কে? তুই জজ করে যা, হাই করে যা, যাই আমার নামে নালিশ দে, আচ্ছা। কোনো সমস্যা নাই আমার। আর আমার বাসায় আসবি না কোনোদিন, আচ্ছা। ঠিক আছে? মনে থাকে যেন। আমার কথা বলার সুযোগই দিল না, ফোন কাইটা দিল। ওকে। আমার তখন পড়বো কি, আমার তখন দিন রাত মানে কান্না আসে যে আমি হইতে চাইছিলাম উকিল, কিন্তু আমার জীবনে হওয়া হইলো না। পরে অনেক কষ্ট হয়। 1-2 মাসের সময় আমার 15 দিন যায়, তারপর আমার শাশুড়ি আসে, ওকে। ওনার মামাকে নিয়ে আসে, আমাকে নিয়ে যায় ওকে। বাসায়। কয় বউ তো রাখা যায় না। তখন আমার ফুপুরা বলে, আমার বোনরা বলে, খালাতো বোনরা কয় মেয়েরা তো অল্প বয়স, আপনারা বলছেন যে মেয়ে নিবেন না, আংটি পরানোর কথা বলে কাবিন করাইছেন, কাবিন করানোর কথা বলে দেশে নিয়ে গেছেন। দেশে তাইসা কদিন পরে বলেন অনুষ্ঠান করে বউ উঠাই নেব। আমরা কিছুই বলি নাই, শুধু ছেলে ভালো দেখে। এখন তো দেখি ছেলের ভিতরে গর্ব, আপনাদের ভিতরে গর্ব। ওর জীবনটা নষ্ট করে দেন, ওরা আমরা দিব না, ও এসএসসি পরীক্ষার পরে যাবে, এখন যাবে না। কয় না আমাদের বউ আমাদের দিতেই হবে। আমি বাসায় একা থাকি, আমরা কি ওদের কোনো কাজ করাই? জিজ্ঞেস করে, কিন্তু সত্যি আমাদের কাজ করায় না। তখন জিজ্ঞেস করেন কাজ করে, ও পড়বে না কেন? ওরা তো পড়ার সুযোগ দেই, ওরা টিচার রাখা দিব। তারপর ও যে যায় আসে, আমার ছেলে নিয়ে আসে, জিজ্ঞেস করেন। আমাকে হ্যাঁ, আমার তো নিয়ে আসে। এই যে নিয়ে আসে কে? আমার হাজবেন্ড। তখন আপনাদের মধ্যে কি ধরনের কোনো কথোপকথন? কথা হয় না। আচ্ছা। উনি আমার সাথে না পারতে কোনো কথা বলে না। ওকে। যখন ওনার চাহিদা হয় তখন সে আমার সাথেই করে। ওকে। ওকে। সে তো ভালোবাসে ওই মেয়েটারে, মনে হয় ধরেন মাসের মধ্যে 1-2 বার। ওকে। ওকে। ঠিক আছে, তো নিয়ে যায়। আমি যাওয়ার পর উনি আমার দেখে বলে, ও আইসা বসছিস, বাপে ভাত খাওয়াইতে পারে না? আচ্ছা। আমার এই কথা বলেন কেন? আমার বাপের আমি একটা মেয়ে, আমাকে ভাত খাওয়াইতে পারবে না কেন? বিরিয়ানিও খাওয়ায়, ভাত খাওয়াবে না কেন? আমি দুষ্টামি করে বলি হাসানোর জন্য। ও হাসে না। কয়, আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ফোনে কথা বলতেছে। আচ্ছা। তা আমি বলি, আমি খালি ফোনে যদি কথা বলেন তাহলে আপনি আমার বিয়ে করছেন কেন? যেদিন আমাকে দেখতে গেছেন সেদিনকে বললেও তো পারতেন, আপনি একটা মেয়েরে ভালোবাসেন, আপনি বিয়েটা ভাঙ্গা দিতেন, আমার জীবনটা নষ্ট করলেন কেন? কয়, আমি যদি বলতেই পারতাম, সুযোগ যদি থাকতো তাহলে তো আমি বলতাম। আমি কই কেন? কাবিনের পরেও তো আমার কাছে ফোন দিছিল আপনার মা, আপনি ফোন দিয়া বলতেন, আমি বিয়ে ভাঙ্গা দিতাম, আমি আপনার দিয়ে দিতাম। সারাসারি হোক যায় তো, যেটা বুঝি না তখন আমি দূরে সরে যাইতাম। আপনি তখন বলেন এখন সবকিছু হয়ে গেছে, এখন আপনি আমার এইসব বলতেছেন। কয়, থাকতে মন চায় পোষায়, পোষালে থাক, আর না পোষালে জাগিয়া। আচ্ছা। আমার কাবিন ছিল 5 লাখ টাকা। ওকে। এগুলা বলার পর কথা বলে রাত্রে 1-2টা পর্যন্ত, এরকম সে রেগুলারই কথা বলে প্রতিদিন। ওকে। প্রতিদিন কথা বলে, আর মাঝে মধ্যে আমার সাথে সেদিনকার রাত্রে আমার সাথে ফিজিক্যাল রিলেশন ওকে। করার পরে উনি ঘুমায় যায়। পরে আমি নাম্বারটা নেই, মেয়ের নাম্বারটা, হ্যাঁ আয়সা নাম্বারটা নেই। নেওয়ার পরে উনি তো চলে যায়, আমার তো তখন ফোন আছে। ওকে। আমি স্কুলে যাই, আমার বান্ধবীদের বলি, আমার বান্ধবীরা অনেক চালাক আমার থেকে, ওরা প্রেম করে। কয়, দোস্ত
এরকম এরকম। আমি বলি জানো সেরকম এরকম কথা কয়। আমি মেয়েটার কি বলবো রে? হুম কয় তুই ওর বউ, তুই এটা অধিকার দিয়ে কথা বললে ওই মেয়ে কি করতে পারবো না। হুম হুম, হুম, হুম। ওরা আমি ওদের সামনে ফোন দিলাম, কারণ একটা মান সম্মান আছে। ও আচ্ছা, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে সিলেক্ট করে মানে এগুলো শেয়ার করেছেন? সবকিছু শেয়ার করি আমার আচ্ছা। বান্ধবীর কাছে, আচ্ছা, আমার ছোটবেলার বান্ধবী। ওকে, ও সবকিছু বলে, আমি বলি এখন আমাদের বন্ধুত্ব আছে, গুড। ঠিক আছে, আমরা একই এলাকার হুম, স্থানীয় মেয়ে। ওকে, তো বলার পর কি তুই যা বলবি ওই মেয়ের মানতেই হইব, আচ্ছা, ঠিক আছে, কারণ তুই ওর বউ আর ওই মেয়ে কি। হুম, আমি কই হ্যাঁ ঠিকই কইছস। পরে আমি আমার আব্বুর বাসায় এসে পড়ি 12টার দিকে, আমার তো ছুটি হয়ে যায়। তার সামনে আমার টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা। ওকে, আমার আব্বুর বাসায় এসে আমার শাশুড়ি টিচার মিচার সব রাইখা দেয়। ওকে, আসার পর ফোন দিয়ে আমার আব্বার সামনে, যেন আমার আব্বু শুনে, হুম, ফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে, নোকিয়া ফোন দিছিল তো। হুম, 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 পরে আমি বলি হ্যালো কে? বলে আপনি কে? হুম, পরে আমি বলি যে আমি তো রাব্বির ওয়াইফ। হুম, কয় আপনি রাব্বির ওয়াইফ হলে তাহলে আমি কি বলেন তো? হুম, আমি কই আপনি কে সেটা আপনি বলবেন। হুম, কয় আমি ওর প্রথম ওয়াইফ। হুম, আমি কই আপনাকে যদি বিয়ে করে থাকে তাহলে আমাকে কেন বিয়ে করলো বলেন? কয় তোকে তো বিয়ে করছে ওর মার জন্য, ওর মা তোরে বিয়ে করেছে, ও তোরে বিয়ে করছে। আচ্ছা, আমি কি খারাপ ব্যবহার করি? ওই মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। ওকে, এই কথা বইলা কাইটা দে ফোনটা বন্ধ করে দেয় মেয়েটা। আর আমি অনেক ফোন দিই আর ধরে না। আচ্ছা, পরে 2 মিনিট মানে মেয়েটা ফোন রাখতে দেরি, হুম, 2-3 মিনিট পরে আমারও ফোন দেয়। ফোন দিয়ে অনেক বাজে বাজে গালি দেয়। হুম, 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 দেয়া বলে তোর মানে অনেক খারাপ ভাষায় খারাপ গালি ভাষায় দেয়। কথা বলে। দেওয়ার পরে বলে তোর অনেক কি হয়েছে, আজকে তুই বাসায় আয় দেখ তোর আমি কি করি। হুম, তোর এত বড় সাহস, তুই ওরে ফোন দেস, ওরে ফোন দিয়ে গালাগালি করস। এগুলো কি আপনার বাবার সামনে আপনি শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে, আমার আব্বা সব শুনতেছে। হুম, এগুলো বলার পরে আমি কই যে আমি তো ওরে কোনো গালাগালি করি নাই। কয়, তুই চুপ থাক, কোনো কথা কবি না, তোর মুখ থেকে কথা বাই করে আমি শেষ করে দেব। ওকে, আমার শুনোই না যে ওই মেয়েটাই আমার সাথে খারাপ ব্যবহার করলো। ওকে, করার পরে আমি গেলাম, আমার যাইতে হবে, কারণ আমার সন্ধ্যার দিকে টিচার আসে, আমারও পড়ায় ওর ভাই সালমানরাও পড়ায়, ওকে, দুইজনকে পড়ায়। হুম, পড়ানোর পরে আমি যাই, যাওয়ার পরে পড়ি টরি, তারপর রাত্রেবেলা ও আসে 12:30টার দিকে বাসায়। আচ্ছা, আসার পরে ভাত খায় না। হুম, আমি ভাত খাইতে বলি, কয় খাই আইসি আমি, এগুলো কি খাবো ওর না। মাকে আর জানাইছেন? ওর মা সেদিনকে রাত্রে জানতে পারে ঝগড়ার আচ্ছা, মধ্যে। ওকে, ওর মা তো সব জানে, হুম, ওর মাকে তো ওদিনকে বলে ওর মা অস্বীকার করে, ওকে, বলে না ছেলেকে কি জোর করে বিয়ে দেওয়া যায় নাকি। আচ্ছা, পরে ও আমার বলে হ্যাঁ তুই ওর ফোন দিয়ে গালাগালি, আমি কিছু বিশ্বাস করেন আমি ওরা গালাগালি করি নাই, ও উল্টা আমার সাথে খারাপ ব্যবহার করছে। হুম, এক কথায় 2 কথায় ও আমার অনেক মারে, তখন আমি অনেক কান্না করি, অনেক চিল্লি করি। হুম, হ্যাঁ ওর বেল দিয়ে আমার মারে, ওর মা আর বাবা দৌড়ে আসে, আচ্ছা, এই গেট খুল। আর আব্বাকে তোর গেট খুল, নাহলে তোর দেশ কি করি। ও গেট খোলার পরে ওর আব্বা ওর অনেক বকাবকি করে, আমার শ্বশুর আচ্ছা, বকাবকি করার পরে ও চলে যায় বাইরে, ওই রাত্রেবেলা 1টা-1:30 বাজে তখন। এখন আবার তো ওই জায়গার অনেকদিন ধরে থাকার বন্ধু বান্ধবের অভাব নেই, ক্যারাম বোর্ড খেলে, আচ্ছা, ঠিক আছে, চলে যায়। পরে আমার শ্বশুর বলে কি হয়েছে, হুম, পরে আমি অনেক রাগ হয়ে যাই। আমি কই, আপনাদের জন্য আমার আজকে এরকম হয়েছে, সে এরকম একটা মেয়ের সাথে প্রেম করে, সব মা জানে, জানি না সে মারের কসম দিছে তাই আপনার ছেলে বিয়ে করছে, নাহলে আমার করতো না। এখন দেখেন আমার সাথে কিরকম করে। আচ্ছা, ওই মেয়ের আমি ফোন দিছি, মেয়ে আমার উল্টা গালাগালি করছে, আর আপনার ছেলে বলে আমি নাকি গালাগালি করছি। এর জন্য আমার এই যে এরকম মাইরা গেল, আমি থাকবো না, আমি চলে যাবো আমার আব্বার কাছে, এই রাইতে বলে আমি চলে যাবো, হুম, আমি আর থাকবো না, ওনার বাইরে তো দেয় না। পরে তো আমি স্কুলে যাই, আমার ও দিয়ে আসে না, আমি একা একা যাই গাড়ি দিয়া, বাস দিয়া, হুম, যাইয়া ক্লাস করার পর 2টা ক্লাস করে আমার আব্বার বাসায় চলে যাই। ওকে, আব্বার আমি তো কালো, অত দাগ বোঝা যায় না, আর এমন জায়গায় মারে পিঠে মুঠে দেখানো যায় না বাবারে। হুম, হুম, আমি আব্বা দেখছো আমার গালগুলো দেখো, মায়েরা কি করছে, পড়তে চাইছিলাম পড়তেও দিলা না। হুম, তারপর আমি জানো এমন জায়গায় মারছে তোর আমি দেখাইতে পারবো না, হুম, হুম, কয় তোর আর যাওয়া লাগবো না ওই জায়গায়, তুই থাকবি। আমার আব্বা কান্না করে দেয়, হুম, কয় তোর যাওয়া লাগবো না। পরে যাই না, এরকম করে 3-4 মাস চলে যায়। আচ্ছা, তখন আমার পিটিএস পরীক্ষা হয়ে যায়, হুম, আমার শাশুড়ি আসে, অনেক অনুরোধ করে অনেক কিছু হয়, নিয়ে যায়। আবার নিয়ে গেল বাসায়। হ্যাঁ, আমরা আসবো জান্নাত, এই জায়গাটায় আবার আমরা আসবো। আপনারা শুনছেন জাগো এফএম 94.4, শুনতেই পাচ্ছেন একটা বাল্য বিবাহ একটা মেয়ের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। কি হলো? নিয়ে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে বোঝায়, বলে দেখো মা আমি করছি কেন, ওই মেয়েটা বিহারি, ওই মেয়েটার বিয়ে হয়েছে, বিহারিরা ভালো না। এটা আপনাকে বিহারিরা- বলে? হ্যাঁ খারাপ, তুমি একটা বাবু নাও, আমার একটা নাতি নাও, দেখবা ও ভালো হয়ে যাবে, বাচ্চাটা নে ও ভালো হয়ে যাবে, আর এগুলো করবে না।
আমি বলি মা আমার তো সামনে পরীক্ষার বাচ্চা কিভাবে, আমি তো শুনেই ভয় পাইছি। আমাকে না কিভাবে হয়, কিভাবে কি করব, আমি তখন অনেক শুকনা, আমার 40 কেজি ওজন, এখন একটু মোটা হয়েছে। ওকে। পরে বলে না মা কিছু হইব না, আমি আছি না, আমি তো তোমার মা, আমি তোমার পাশে থাকতে তোমার কিসের ভয়, তুমি না আমাকে বাচ্চা দিলে হয় কিভাবে, ওকে। আমাকে বুঝাই দেয় কিভাবে কিভাবে করলে হইব। আমাকে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন ও ভালো হবে, ওরা তখন আমি ভালোবাসি। আচ্ছা, ভালোবাসি না তা না, এটা ভালোবাসি। বিয়ের কতদিন পরে কথা এটা হচ্ছে? বিয়ের 1 বছরের কাছাকাছি হয়ে যাইতাছে। আচ্ছা, এটা আপনার মার্চ মাসের ঘটনা। ওই বছর আপনার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা? আমার 2013-তে পরীক্ষা 11-তে তো আমার হইলোই বিয়ে। তারপর তোরা নিয়ে গেলো, নিয়ে আসলো, ই Okay. করলো, তারপর তো উঠাই নিল। উঠাই নেওয়ার পরে 2-3 মাসের পরে, 4-5 মাসের পরে ঘটনা। তারপর? বলতেছে তুমি এরকম করলে মা, উনি আমার সব ভাঙা বলে, মার মতন সব ভাঙা চোরা বলে কিভাবে কিভাবে করলে হবে। আমি কই, তখন প্রথম আমার মুখ থেকে বের হয়, আমি কই মা আপনার ছেলে তো পরকীয়া করে, তার তো বোর প্রতি টান নাই, ওকে। সে কিভাবে বাবা হবে? আচ্ছা, সে তো ফোনেই কাটা দেয় রাত্রে 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত। আমি তো তখন ঘুমায় যাই। কয় বউ পারে না এমন কোনো কিছু নাই, আচ্ছা। আমরা বিয়ে করি নাই, আমরা স্বামী সংসার করি না, আমার বাচ্চা হয় নাই। হ্যাঁ তুমি পারবা না, তোমার আমি দেখে আনছি না, তুমি পারবা, আমি তো তোমার সাথেই আছি, তোমার ভয় কিসের? আচ্ছা। এটা বলে আমি তার কথা মতো চেষ্টা করি। করার পরে 1 মাসের মাথায় আল্লাহ রহমতে আমি প্রেগনেন্ট হয়ে যাই। ওকে। তখন তো আমি বুঝি না আমি প্রেগনেন্ট। আমার আব্বু প্রতিদিন, আমার বাসা থেকে আমার স্কুল 5 মিনিটের দূরত্ব, আচ্ছা, প্রতিদিন এসে আমার জন্য খাবার নিয়ে আসে, এসে বসে থেকে ওকে। কথা বলে আদর যত্ন করে যাই গিয়া। আচ্ছা। পরে আমি প্রেগনেন্ট, আমি বুঝি না, আমার দেখি খালি মাথা ঘুরাই, আর কিছু খাইতে মন চায় না। এটা 2013 সালের কথা? না 2012 12 সালের সালের কথা। আচ্ছা, আমার ছেলেকে নিয়ে আমি এসএসসি পরীক্ষা দিছি পেটে, ওকে। ঠিক আছে। তো আমার খালি মাথা ঘুরায়, এখন আমি তো কিছু খাইতে পারি না, আমি তো বুঝিও না। পরে আমি তো বাসায় যাই, আমার ফুপু বাসায় নাই, আমার ফুপা তো বোন আছে, ওর বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। আচ্ছা। আমি কই আপু 7 তলায় ওদের বাসা, আমার 7 তলায় উঠতে মনে হয় আমার রুহুটা বাইরে হয়ে গেছে, আর উঠতে পারি না। উঠি, পরে আমি 2 গ্লাস পানি খাই। কয় কি হয়েছে তোর, এরকম আপায় উপায় উঠছোস? আমি কই বাবার 7 তলায় বিল্ডিং লইছো, ফ্ল্যাট লইছো, উঠতে আমরা থাকি টিন সেট বাসায়, আমাদের উপরে টিন, চারপাশে ওয়াল। আমি উঠতে আমার আজকে কি লিখে জানি কষ্ট হয়েছে আপু। পরে কয় কি হয়েছে? আমি কই জানো এরকম এরকম, আর আমার না কিছু খাইতে মন চায় না, খালি কেমন গন্ধ আহে, আর কেমন কেমন তোর জন্ডিস হয়েছে, আচ্ছা। তুই জন্ডিসটা জারাবো না? আমি কই আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ কথাবার্তা বললা আইসা পড়ি। ও আবার ফুপুর সাথে কথা বলে, আসে পরে ও আবার ওই বাসায় থাকে, ওরা হলো 1 ভাই 1 বোন, আমার ফুপুর 1 মেয়ে 1 ছেলে। পরে আমি বাসায় এসে ওদিন আর বাসায় যাই না। আচ্ছা। আমাকে ফোন দেয় ও, আমার শাশুড়িও ফোন দেয়, আমার বলে কি হয়েছে? আমি কই মা আমার শরীরটা ভালো না, আমি ক্লাস করতে পারি নাই, আমি বাসায় এসে বসে, আজকে আমি যাবো না। কয় রিক্সা নিয়ে আয়, পর আমি রিক্সা ভাড়া দিতেছি, টাকা নাই। আমি কই হ্যাঁ টাকা তো আছে। কয় রিক্সা নিয়ে আইসা পড়ো। আমি কই না আজকে যাইতেই পারবো না, আমার যে অবস্থা আমার মনে হইতেছে আমি আর বাঁচবো না। আচ্ছা। কয় আচ্ছা ঠিক আছে তা থাকো, তাহলে কালকে আইসা পড়ো, নাহলে আমি আসবো নি বিকালবেলা। আমি কই আচ্ছা। ও ফোন দেয়, তুমি কই? আমি কই এরকম। কয় বাপের বাসায় যখন থাকবি তাহলে বিয়ে করছিস কি লিগে আমারে? আচ্ছা। হ্যাঁ তুই তো তোর বাপের বাসায় থাক, তোর বাপের এলে হইয়া থাক। আচ্ছা। আমি কইছি আপনি এগুলা কি বলেন যে বাপরে নিয়ে হইয়া থাকুম? এরকম জঘন্য কথা বলার আগে আপনার মুখটা একটু কাঁপলো না? হ্যাঁ আপনারও তো বোন আছে, আপনার বোন পারবো আপনার বাপের সাথে শুয়া থাকতে? হ্যাঁ কয় তোর এত লেকচার শোনার লেগে আমি বয়ে রই নাই কা, তাইলে আয় না আইলে নাই। আমি কই আমার শরীর অনেক খারাপ। কয় তুই ভালো ছিলি কবে? আচ্ছা। তো সব অসুখ তো বিয়ার পরেই বাইরে গেছে। আচ্ছা। পরে যায় ফোন রাখা দেয়, থাকি কথাবার্তা বলি ওখানে সবার সাথে। আব্বা অনেক খুশি হয়, রান্না বাড়া করে। আমার আব্বা এখন আমার রান্না করে খাওয়ায়। আচ্ছা। তারপরে যায়, পরে আমার শাশুড়ি আসে বিকালবেলা, স্কুলে সেদিন আর যায়নি, তার পরের দিন আমার সামনে কিন্তু টেস্ট পরীক্ষা। যায় আসে, কয় কি হয়েছে? ফুপু তো আসে সকাল ভোরবেলায়, আমার ফুপু 10টার মধ্যে আসে, আসে দেখে আমি ঘুমাইয়ে রয়েছি। পরে বলে দাদা এরকম এরকম, ও তো কইছে ওর কাছে আমার মনে হয় ওর বাবু হইব। আব্বা কয় সরেডি কি কস, ওর বয়স হইছে তোকে কথা, আমি ওর বিয়ে দিলাম। আমার মাইয়াটার যে কষ্ট তোরা বই নইয়া পারলি, আমার মা মরা মাইয়াটা এতিম মায়ের লগে এরকম করতে,
হ্যাঁ তোকে কথা দিছে, কয় দাদা আমরা তো বুঝতে পারি নাই, আমাদের ওদিকে বড় বেড়ে দাদা বলে, আচ্ছা কয় দাদা আমরা তো বুঝতে পারি নাই যে ছেলে এরকম। তখন তো ছেলের বাসার মানুষ অনেক ভালো কথা বলছে, কয় ছেলে খারাপ, ছেলের মা বাপ তো খারাপ না, সংসার চলে যাইব। হুম পরে আমি উঠার পরে আমার ফুপু আমার বিস্তারিত সব ঘটনা জিজ্ঞেস করে, হুম হুম কিছু কথা আছে জিজ্ঞেস করে মেয়েদের। হুম হুম হুম, ওটা আপনি আমি বললেন বলি, তাকে আর কি। হ্যাঁ। হুম, পরে কয় তাহলে তো এই গেছে, তাহলে তোর বাপ হইব। আচ্ছা আমি কই না জান কি কন, আমি অনেক শরম পাই, হুম লজ্জা পাই। পাওয়ার পরে আমার নিয়ে যায় হাসপাতাল আমাদের ওদিকে আড্ডাতে। হুম নিয়ে যাওয়ার পর টেস্ট করে, ব্লাড টেস্ট করে, ইউরিন টেস্ট করে, অনেকগুলো টেস্ট করে, আলট্রাসোনোগ্রাফ করে। যে আমার আলট্রাসোনোগ্রাফ করে, যে গাইনি হাজরা খাতুন, উনি বলে এ মেয়ে তো বাচ্চা, হুম এ বাচ্চা মেয়ের পেটে একটা বাচ্চা, আপনার কি মানুষ? এ মেয়ের গায়ে নাই রক্ত। হুম আমার রক্তের গ্রুপ তখন ফার্স্ট চেক করি, আমার বি নেগেটিভ রক্ত, তখন ফার্স্ট করি, ওনারা চেক করে ব্লাড গ্রুপ, কয় মেয়ের তো ব্লাড যখন লাগবে তখন পাবেন না, যে রেয়ার রক্ত সহজে পাওয়া যায় না। কয় আপনারা কি করছেন, এই মেয়ের অনেক যত্ন নিবেন। পরে আমার ফুপা এসে পরে তারপর বলে যার বি নেগেটিভ রক্ত এরকম একজন জোগাড় করে রাখতে হবে আগে থেকে। হুম পরে আসিস, আমার শ্বশুর শাশুড়ি আসে, আমার শাশুড়ি শুনে তো অনেক খুশির পরে আমার নিয়ে যায় মিষ্টি টিষ্টি কিন না, আমাদের বাসায় তো দেয়। দেওয়ার পর বলে সাইমন তুমি মিষ্টি নিয়ে আসো, আমার যে দেবরটা ওরা বলে হুম মিষ্টি নিয়ে আসো তোমার তালুর বাসায়। আর মিষ্টি নিয়ে আসে আমার আব্বার খাওয়াটা, আমার আব্বার মনে খুশি নেই। হুম 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 পরে আমি আব্বা আমি মনে হয় আর বাঁচবো না। এ শোনার পর আমি আব্বা আমি তো মনে হয় বাঁচবো না, কেমনে বাবু হয়, হইতে গেলে আমি মরে জমগা। হুম সবাই আমার বলে না আমরা আছি এটা সেটা। ফুপু কয়, তোর থেকে ছোট বয়সে আমার মেয়ে হইছে, হুম তা আমি বাচ্চা আছি না। হুম এগুলো বলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর পয়লা বৈশাখ, হুম পয়লা বৈশাখে সব স্কুলে একটা অনুষ্ঠান হয়, হুম হুম আমাদের স্কুলে অনুষ্ঠান হয়। আমি আবার অনেক নাচের অনেক শখ, তখন আমি ওখানে নাচি। হুম ও আবার দেখে, দেখার পরে ও কিন্তু জানে আমি প্রেগনেন্ট। তখন 1 মাস পার হয়ে গেছে, 2 মাস। ও আমাকে অনেক মারে, একটা ঠাস করে থাপ্পড় মারে স্কুলে সবার সামনে। হুম কয় একটা খারাপ কথা, কি তুই এটা যে তুই এই জায়গায় নাচস, হুম হ্যাঁ আর তোর কি অবস্থা, তুই যে নাচস। হুম আমি কই আমি তো বুঝতে পারি নাই। পরে ও বাসায় যায়, পরে আমার যাওয়ার পরে অনেক মারধর করে, কয় তুই নাচলি কি লিগে, আমার বন্ধুরা দেখছে, আমার হ্যাঁ দেখছে, মানে অনেক কিছু বলে। আর বন্ধুরা নাকি আমার সব দেখছে, নাচলে নাকি সব দেখা যায়। পরে আমার শাশুড়ি কয় তুই ওর গায়ে হাত তুলবি না, হাত তুললে তোর হাত কাটতালাম। অনেক বৃষ্টি বাসায় গালাগালি করে, ওনার ছেলেরা উনি গালাগালি করে। একটা মা যেরকম সন্তানরা শাসন করে উনি এরকম করে। করার পরে ও কয় তোর লেগে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। ওনার মারে বলে, আমারে না, ঠিক আছে, ওর মারেও বলে, কয় তোর লেগে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুই একসময় বুঝতে পারবি, তুই আমার ইঞ্জিনিয়ার বানাইতে চাইছিস না, আমি ইট ভাঙবো রাস্তায়। আমি মানে ওই ভিক্ষা ছেলেটা করবো। বলছে, মানে আপনার হাজবেন্ড বলছে? হ্যাঁ, ওনার মার সাথে ঝগড়া করতেছে, আমার সাথে না। হুম কয় আমি ইট ভাঙবো রাস্তায়, আমি ভিক্ষা করবো, তোকে মান সম্মান আমি মাটিতে মিশাই দেব, তুই আমার জীবনটা নষ্ট করে দিছিস, তুই মা না, অনেক কিছু বলে। আমার শাশুড়ি অনেক কান্না করে, আমার অনেক সাধনার ছেলে তুই, আমার বড় ছেলে, তুই এরকম করিস না বাবা, তোর আমি অনেক শখ করে বিয়ে দিছি, তোর বয়স নাই, আমার বড় বয়স নাই, তাও দিছি, তোকে একটা সংসার, একটা নতুন মানুষ হইতেছে, তোরা পালবি, আমার নাতিরা আমি পালবো, আমার কাছে রাখবো, করবো। এটা যায় কে জানি আমার শাশুড়ির কাছে বলে যে আমি আমার আব্বুর মেয়ে না, আচ্ছা আমার পালো কানে, ঠিক আছে, এই কথা বলে। ওনার কাছে কে বলে, কয় তোর আত্মীয়, আমার শাশুড়ি কয় তোমার মা কে, হুম রান্না করতেছে তো আমার শিখায়। হুম আমি কই আমার মার নাম কুলসুম বেগম, হুম আমার মা মারা গেছে আপনি জানেন না। হুম কয় না, তুই তো তোর বাপের পালক মায়া, আমার সাথে উনি খারাপ ব্যবহার করে, তুই তো তোর বাপের পালক মায়া, তোর তো পালক আনছে, তুই জানোস না, তোর মার পোলা পাই নয় না, এলাকা তোর পালক আনছে। আমি শুনে অনেক কষ্ট পাই, আমার আব্বার সাথে সাথে ফোন দিই, আমি কাকিনে বলে আমার পালক আনছেন, আমি কান্না করে দিই, তাহলে আমার মা বাপকে, তো আমার মা বাবার কাছে আমার দিয়ান, আপনি আপন বাপ বলে আমার এরকম বাসায় বিয়ে দিতে পারতেন না। কয়, কে কইছে তোর পালক আনছি, আমি কই এরকম। পরে হ্যাঁ আমার আব্বা ফোনে কথা কয়, কয় আপনাদের এরকম বলছে আপনার মেয়ের পালক আনছে। পরে ওরকম বলে আমার চাস্তো ভাইরা বলছে আমার আব্বার ছেলে নেই, আমাদের বাড়ির বাঘ নাকি ওরা পায়, এই মানে একটু ঝামেলা সম্পত্তি নিয়ে ওরা বলছে। কয় তার ডিএনএ টেস্ট, আমার আব্বাকে পরীক্ষা করে দেখেন এটা আমার মেয়ে না অন্য মানুষের মেয়ে, পরীক্ষা করেন।
এরকম করে অনেক জ্বালা যন্ত্রণা টর্চার। আমার যখন 5 মাস আমার টেস্ট পরীক্ষা দিলাম অনেক কষ্ট করা। এর মধ্যে ও যখন আমার 5.5 মাস ও জানতে পারে আমার একটা ছেলে পছন্দ করে। হুম আমার কথা ভাইয়া, স্কুলে যখন আমি যদি প্রেম করতাম তাহলে তোমারে বিয়ে করতাম না। হুম। আর স্কুলে পড়াকালীন সবাই সবাই পছন্দ করতে পারে। আমাকে আমাদের বিল্ডিংটা হচ্ছে স্কুলটা 4 তলা আর 2 তলা হচ্ছে কলেজ, স্কুল এন্ড কলেজ। আচ্ছা। ওই কলেজের একটা ছেলে আমার পছন্দ করে। হুম করার পরে ছেলেটার ভাই আজ পর্যন্ত আমি নামটা ভুলে গেছি, তখন জানতাম। হুম আমাকে না শুধু দেখতো, খালি চায় চায় দেখতো। হুম কোনোদিন আমার বলে নাই তোমার ভালোবাসি এটা সেটা কিছু না। কিন্তু আমি যাইতাম বাসায়, আমার পিছে পিছে সাইকেল নিয়ে যেত। যেখানে যেতাম আমার বান্ধবীরা অনেক দুষ্টামি ফাইতাম করতো, দেখতো ভালোবাসে বলে না বলটায় কেমন, আমার বান্ধবীরা বলে। তো আমি একদিন যাই কানের দুল কিনতে, ও আবার ইশারায় বলে এই কানের দুলটা অনেক সুন্দর, তুমি নাও তোমার মানাইবো। আয়সা কয় তুই প্রেম করো সেটা সেটা, অনেক বাজে বাজে ভাষা। তখন আমি বলছি তুমি যে মায়ের লয়ে ঘুমাই থাকো ওই শরীরে লয়ে আমার বাদ দিয়া, সেটা কি? তুমি যে পরকিয়া করো, আমি তো পরকিয়া করি নাই। আমাকে আজ পর্যন্ত ছেলে বলতে পারবো যে ও আমার ভালোবাসার কথা বলছে না আমার কথা বলতে পারবো আমি কথা বলছি? যাও যাই জিজ্ঞেস করো। ওকে। আমার পিছে তো আসতেই পারে। এখন আসলে আমি যদি পাত্তা দিতাম কথা বলতাম তাহলে একটা কথা ছিল। রাইট। আর কার কাছে শুনছো তার আমার কাছে সামনে না দাও, হুম প্রমাণ করো। হুম কয় আমার প্রমাণ করা লাগবো না। হুম আর ওই মেয়ে আমার ফোন দেয়, হুম ওই ঘটনার পর 4-5 দিন পর ফোন দেয়। হুম কয় তোর 10টা বাচ্চা হয়ে গেল, তুই মনে করছো চলে তোর কাছে রাখতে পারবি? কোনোদিনও রাখতে পারবি না। ও আমার কাছে আইবই, আমি যদি ওরা এখন কই আমার কাছে আসবো, দেখবি তো আয়া পড়বো। তোর 10টা বাচ্চা তুইলো আমার কোনো সমস্যা নাই। পর আমি কই তুই তো অনেক খারাপ মায়া, তোর জামাই বিদেশ থেকে তুই বিদেশের টাকাগুলো এরকম করে ধ্বংস করতাছস। মানে ওরও বিয়ে হয়ে গেছে? ওর বিয়ে হয়েছে অনেক আগে। আচ্ছা 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 আমার বিয়ের আগে 3 বছর আগে আচ্ছা বিদেশ থেকে ওর জামাই লেবাননে। আচ্ছা 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 ঠিক আছে, একটা মেয়ে আছে, ওই মেয়ের বয়স আমার 7 বছর, আচ্ছা 7-8 বছর। তখন মেয়ের বয়স ছোট, ওকে। আমি তখন তো সব জানি। হুম। আমি কই তুই তো ভালো না। এগুলো আপনি কার কাছ থেকে জানছেন? আপনার হাজবেন্ডই বলছে আপনাকে? না 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 আপনি বাইরে থেকে জানছেন? না, বাইরে থেকে না, আমার যে দেবরটা বলছে। আচ্ছা ওকে। এটা নিয়ে ওদের অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে আচ্ছা। ওর প্রেম প্রেম নিয়ে। তারপরে কি হলো? ঠিক আছে, আচ্ছা। পরে এই কথা বলার পরে আমি ফোন কাটতে দিই, ও কাটে না আমি কাটতে দিই, যে আমি কেন অযথা মানুষের কথা শুনবো, হুম তুই কেডা? হুম আমি আমার শাশুড়ি বলি মা এরকম এরকম ওই মেয়ে আয়সা ফোন দিছে, হুম আমার এগুলো এগুলো বলে। আমার শাশুড়ি ফোন দেয়, ফোন দিয়ে খুব অকথ্য ভাষায় গালাগালি করে মেয়েটারে। ঠিক আছে, অনেক গালাগালি করে। করার পরে ও বাসায় আসে, ও তো সব জানে, ওই মেয়ে কিছু হইলেই চুন থেকে পান খসলে ওরা বললে দেয়। ঠিক আছে, ওকে মতো পুরা ভাব ঘুরা ফেরা খাওয়া দাওয়া সব। আমার সাথে যেই ছবি নেই ওই মেয়ের সাথে তো সেই ছবি আছে ওর। আচ্ছা। আমার বুঝেন তাহলে কেমনটা লাগে। আমার তখন অল্প বয়সে প্রেগনেন্ট, আমি নিজেই ভালো মতোই করতে পারি না। আমি পড়মু, তাও আমি খুব কষ্ট করে পরীক্ষা পড়ি। পরে আইসা আমার এমন মারে ভাইয়া, মারার পরে ঘরে হুইল পাউডার আছে না, হুইল পাউডার গুলা এগুলো আছে, আমার মুখ ধরে খাওয়াই দেয়। ওই এত বড় খারাপ খাওয়াই দেয়। ওর মা কত খারাপ দেখেন, পছন্দ করে নিয়ে আসছে পুরো একটা ফ্ল্যাটের মধ্যে। আমার আব্বারে ফোন দেয়, ওই কয় তোর মেয়ে মরে গেছে তুই নিয়ে যা। কে বলতেছে এটা? আমার জামাই আমার আব্বারে ফোন দিছে রাত্রে বেলা। আচ্ছা। তখন বাজে রাত্রে 2টা পার হয়ে যেতেছে। আচ্ছা। তোর মেয়ে মরে গেছে নিয়ে যা। আচ্ছা। আল্লাহ, আমার শাশুড়ি সবার ভয়ে আমার নিচে শুয়ে চাদর দিয়ে ডাইকে থিয়ে গেছে গা, বাড়ি ঘর খুললে থিয়ে গেছে গিয়া। মানে ওনারা সত্যি ভেবেছে আপনি মরে গেছেন? হ্যাঁ, আমার বাসায় সবাই এসে পড়ে। আচ্ছা। আমার আত্মীয় স্বজন চাচাতো ভাই দেখেন আছে সবাই, আমার ফুপুরা, ইভেন আমার স্কুলে যে হেড ম্যাডাম, আমাদের বাসায় ওনাদের হচ্ছে বাড়ি স্থানীয়, উনিও আসে। আমাদের মাইকে অ্যালাউন্স করে দেয় মরে গেছি। আচ্ছা। আসার পরে আমার যে ম্যাডাম, উনি আমার হাত পাও লড়াই লড়াই দেখে দম আছেন আমার মুখ দিয়ে। আমি তো তখন জানি না, পরে আমার আব্বার মুখে শোনা ওদের বাসায় কেউ নাই। আচ্ছা। ওদের বাসায় কেউ নাই, তোর এরকম থুয়ে গেছে। ঠিক আছে, খালি ওর বোনটা রেখে গেছে, বাসা যেন চুরি না হয়। ওর বোনটার তো কেউ কিছু বলবো না, ছোট 8-9 বছরের বাচ্চারা কেউ কিছু বলে। দেখ আমার মুখ থেকে অনেক ফেনা বেরোতেছে, অনেক কিছু। আমার কোনো জায়গায় দম নেই, আমার গলায় একটু দম আছে। তোর ম্যাডাম বলে ও তো মরে নেই, ওরা এখন হাসপাতাল নিয়ে গেল বাঁচবো। আমার প্রথমে নিয়ে যায় আমাদের ওদিকে যে হাসপাতাল থেকে, আধুনিক হাসপাতাল, ওখান থেকে ফেরে দেয়। তারপর নিয়ে যায় আল হেলালে। আচ্ছা। ওখান থেকে বলে আমরা একটা সিরাপের মতো সাদা কি জানি আছে ওটা দিমু, আর অক্সিজেন লাগাই দিমু, আপনার ওটা খাওয়াইতে খাওয়াইতে নিয়ে যান, দেখেন জ্ঞান আসে কিনা। নিয়ে যায় ঢাকা মেডিকেল। নিয়ে যাওয়ার পরে আমাকে ওয়াশ করায়। ওয়াশ করানোর সময়
আমার চাচি আর হচ্ছে আমার থাকে, আমার বোন থাকে। থাকার পরে ওয়াশরুমে আমার চাচি থাকে আর আমার বোন থাকে। আমার আব্বাকে ঢুকতে দেয় না। তারপরে আমাকে ওয়াশ করায়, আমার 2 হাত পা বাইধা, আমার হাত বাঁধে, পা বাঁধে। আমি যখন জ্ঞান ফিরে আমি দেখি একটা লোক আমার মাথায় ভাবে ধরে রাখছে কাইট করে ট্রলিতে, আর একটা লোক আমার পা, একটা লোক হাত, আর নিচে একটা বোতল 1 লিটারের, ওকে, 2টা বোতল। আমার এত বড় একটা পাইপ, ভাইয়া বিশ্বাস করবেন, আমার ভিতরে ঢুকাইছে তখন আমি টের পাই নাই, রাইট। আর নাকদা ঢুকাইছে। অত্যন্ত মানে অনেক ঠিক আছে, কষ্টের আমি এটা তখন একটা টের বিষয়। পাই নাই। যখন কি দিয়ে যেন একটা টান মারছে, আমার মনে হয়েছে যে মনে হয় মৃত্যু যন্ত্রণার থেকে বেশি কঠিন। আমার এই যন্ত্রণা দেখে আমার চাচি ওই জায়গায় মাথায় হাত দিয়ে বসে পড়ে। আমি তখন প্রেগনেন্ট, ওনারা বলে দেখে, কয় না বাচ্চার কোনো ক্ষতি হবে না, আর ওয়াশ না করলে সে বাঁচবে না। 2 বোতল আমার হুইল পাউডারই বাইর করে, শুধু যতবার টান দেয় আমার মনে হয়েছে আজরাইল আমার রুহটা টান দিতেছে। ঠিক আছে, আমার ওই যন্ত্রণা যখন পাইপটা বাই করে আমার মনে হইতেছে আমার ভিতর থেকে আমার কলিজা যা আছে সব একটা টাইম না হেসে বাই করে ফেলছে। আমার নাক দিয়ে গলা দিয়ে যখন ওই পাইপটা বের মনে হইতেছে মৃত্যু যন্ত্রণা মনে হচ্ছে অনেক ভালো। আমাকে নিয়ে আসে, তারপর আমি বেশ আমার 6টা স্লাইন দিতে বলে, ওই নিচে ফ্লোরে শুয়াই রাখে। আমি দেখি আমার মতো অনেক মানুষ এরকম স্বামীর অত্যাচারে, মানুষের অত্যাচারে এরকম বৃষ্টিস খায় শুয়ে, এরকম অবস্থা। তো একটা পুলিশ লোক আসে, একটা ভাইয়া আসে আর একটা আপু আসে। আচ্ছা, ভাইয়াটা পোশাক পরা থাকে, আপুটা পোশাক পরা থাকে না, আসে 3 পিস পরা থাকে। আইসে একটা কাগজ কলম আর কি কি জানি নিয়ে আসে। আইসে আমাকে জিজ্ঞেস করে তোমাকে কে খাওয়াইছে ওকে, বিষ? এই যে হুইল পাউডারটা খাইছো তুমি ইচ্ছা করে খাইছো নাকি তোমাকে কেউ খাওয়াইছে? তখন আমাকে মায়ের ডাক, ওনারা তো বুঝছে। তখন আমি ভাবলাম আমার 5.5 মাস চলে, কয়দিন পরে আমি একটা বাচ্চার মা হব, অতটুকু বুদ্ধি আমার ভিতরে তখন চলে আসছে, আল্লাহ দিছে। আমার আব্বা বলে তুই বলা দে সব ঠিক হয়ে যাবে। আমি বলি কি না, আমি বলতে পারবো না, কারণ আমি একটা বাচ্চার মা হব। কিভাবে বলবো? আমাকে বলে যে বলো মা তুমি বলো। ওই লোকটা বলে মা তুমি বলো আমার কাছে কে খাওয়াইছে, আমি ওদের শাস্তি দিব, কঠোর শাস্তি দিব। এই অবস্থা কে খাওয়ায় এখন যদি বাচ্চাটার কিছু হয়? পর আমি বলি না আমি ইচ্ছা করে খাইছি, আমাকে কেউ খাওয়াই নাই আঙ্কেল। কয়তো মায়ের গুলা, আমি কই মায়ের গুলা তো আমি আমারে মারছে, আমার প্রেগনেন্ট হয়েছি পরে আমার কি জানি সমস্যা হয়, আমার মনে হয় যে আমার শরীরে জ্বালা পোড়া করে, এর জন্য আমার গায়ে আমি হাত তুলছি। লোকটা হাসে, কয় তোমার যে বয়স বাচ্চা হইতেছে আবার এত বুদ্ধি হয়েছে, আমাকে বলো। আমি বলি না আমি সত্যি আমি নিজে খাইছি আঙ্কেল, কেউ খাওয়াই নাই। তারপর চলে যায়। যাওয়ার পর আমি ওখানে ফোন দিই, দেখি আমার শ্বশুর বাড়ির সব মানুষের নাম্বার বন্ধ, শুধু ওর নাম্বারটা খোলা। ওরা ফোন দিয়ে ধরে না, আমার আব্বার নাম্বারটা ধরে না। আমার তো ফোন নিয়ে আসি নাই, ওই বাসায় আসিল। পরে আমার পাশের যে একটা আঙ্কেল, ওনারও মেয়ে এরকম বিষ খাইছে নিজে স্বামীর অত্যাচারে। এই পরকীয়াই, যে পরকে আমার জামাই করে সেই পরকীয়াই। পরে ওই আঙ্কেলের নাম্বারটা ফোন দিই, 2 বারে বেলা ধরার পরে কে, আমি বলছি এরকম, আমি তখন মনে হয় অসুস্থ, স্লাইন চলতেছে। পরে বলে কি জন্য ফোন দিছস? আমি কই দেখো এরকম হয়েছে, তুমি আমার খাওয়াইলে এত মারলা, আমি জানো কারো কাছে বলি নাই, তুমি তো আমার এটা দেখতে আসবে, তোমার বাসায় সব মানুষ চলে গেছে। মা কই? কয় তুই জানাস না মা কই গেছে? আমি কই না, আমি তো মারে রাত্রে বাসায় দেখছিলাম, এত রাত্রে কই গেলাম? আর আমার এই অবস্থা, মা আসবো না, তুমি আসবা না, আমরা জীবনও আসতে পারবো না, তুই বাস নালে মর, নালে যা মন চায় তাই কর, আসবো না। এই কথা বলে ফোন কাইটা দেয়। তাও 3 দিন পর আমার বাসায় নিয়ে আসে। আসার পর আমার শাশুড়ি আমার আর ফোন টোন কিচ্ছুই দেয় না, এই পর্যন্ত কেউ খবর নেয় না। ও একা আসে আমার নিতে। তখন তো আমার বাসার সব মানুষের একটা ক্ষোভ আছে ওর প্রতি, যে আমার বিষ খাওয়াইলো, কি করলো, ওর প্রতি ক্ষোভ। আমার খালাতো বোন কি করে, রান্না করে। তখন আমি অসুস্থ, আমাকে ডাক্তার বলছে যাও খাওয়াইতে ই করতে, আমি অসুস্থ, ও নিতে আসে। আসার পর আমার বোন ওরা ঘরে আটকে ফেলে, গালাগালি করে। আমার বোন রান্না করতেছিল, একটা খুন্তি ছিল হাতে, ওই খুন্তি দিয়া আমি অসুস্থ পাশের ঘরে, আমি তো কিছু জানি না, আমার যে অবস্থা প্রেগনেন্ট, তার উপরে এই অবস্থা। আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমার বাচ্চাটার কোনো ক্ষতি করো না, তুমি আমার ক্ষতি করো। আমার বোন ওই খুন্তি ধরে হাতের পুরা দিয়া দেয়, ওরা বলে হাত পাতে পুরা দিয়া দেয়। মিথ্যা বলবো না, আমার আব্বাও অনেক মারে, আমার দুলাভাইরা মারে, ফুপুরা মারে, সবাই ওরা অনেক মারধর করে। আচ্ছা, কেন খাওয়াইলো?
অনেক মারধর করার পরে ও চলে যায়। আচ্ছা, চলে যাওয়ার পরে ওর মামা আসে, ওকে, ওরে মারলো কেন, সবাই বলে এরকম এরকম, আমরা আপনার নামে কেস করবো। আচ্ছা, ঠিক আছে, কয় আপনার আমার মেরে, কয় এখন আমি তো বাসায় ছিলাম না। আমি বলি না, আপনি তো বাসায় ছিলেন, আপনি রাত্রে 2টা পর্যন্ত বাসায় ছিলেন, 2টার পরে কই গেছেন আপনি? আমি হাসপাতালে ছিলাম, দেখতে আসলেন না। কয় আমার ছেলের যে মারা মারছে, হ্যাঁ হাত পুরাই দিছে, বোতল দিয়ে পানি ভরে মারছে। মিথ্যা না, মারছে, আমার দুলাভাই মারছে, আচ্ছা, আমার আব্বা মারছে, আচ্ছা। সবাই মারছে। তারপরে আমার অত্যাচারটা আরো বাইরে যায় এই মাইর খাওয়ার পরে। আমাকে কয় তুই যাবি না, আমার শাশুড়ি তখন তুই তো করে শুরু করে, তুই ছেলেকে মারছে, কয় তুই যাবি না। আমি বলি না, আমি যাব না, আপনি চলে যান। হুম, এরকম 6 মাস আমি টেস্ট পরীক্ষা সব দিয়া ফেলি। হুম, হুম, ঠিক আছে, আবার জানুয়ারি মাস আসতেছে 2013 সাল, আমার পরীক্ষা কাছে আসছে। হুম, 7 মাসের সময় আমি যাই। ও আমার বলে, তখন অনেক মধুর ভাষা করে, বলে তোমার আমি খাওয়াইছি, আমি ভুল করছি, অনেক কান্না করে দেয়। আমি বুঝতে পারি নাই, আমার বাবুর বাচ্চার মা হবা তুমি, হুম, হুম, আমি অনেক ভুল করছি, তুমি আসো, কেউ তো তোমার দিবে না, আমাকে যে মারছে আমি বুঝতে পারছি, হুম, আমি ভুল করছি, তুমি আসো। অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। হুম, আমি তোর মিষ্টি কথা শুনে ভুললা যাই, আচ্ছা, আমি সবার অবিরুদ্ধে চললা যাই। ওকে, আমার আব্বা তখন রাগ হয়, আমার আব্বা যাইতে দিব না, হুম, কয়েকটা নাতি পালা আমাদের কোনো ব্যাপার না। হুম, ওই বাচ্চাটা পেটে আসছিল, পরে ভুলে গেছি, ও আমার অ্যাবর্শন করতে একবার নিয়ে যায়। আমি মেশিন পত্র দেখে ভয়ে আইসা পড়ি, আর বলি এই বাচ্চাটা তোমার মা আছে, আমি যদি কিছু করি আমার তোমার মা রাখবো না। ঠিক আছে, যায়। তারপর আমার আব্বা আবার 7 মাসের সময় আমার নিয়ে যায় হাসপাতালে অ্যাবর্শনের জন্য। আমিও রাজি হয়েছি, কারণ ওর এই জ্বালার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না। তখন ডাক্তাররা বলে 7 মাস হয়ে গেছে, এই বেবি আর কিছু করা যাবে না, করতে গেলে এই বাচ্চা এই মেয়েটা মারা যাবে। হুম, 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 ঠিক আছে, তারপর আইসা পরে আমার বাবা, হুম, পরে আমি যাই, সবার অবাধ্য হয়ে চলে যাই। যাওয়ার পরে 2-3 দিন ভালো ব্যবহার করে, করে ওর মা এখন আর আমার সাথে ভালো ব্যবহার করে না, আচ্ছা, ওই জন্য আর ছেলেরা মারছে। হুম, এখন কিছু হইলে আমার তো অনেক কাজ করায় বাসার, আগে যেরকম করাইতো না, হুম, এখন রাতে 4টা বাজে উঠায় রান্না বাড়া, যেখানে যাচ্ছে সব কাম করে, এই অবস্থায় ওকে, পড়তে দেয় না। আর কিছু লোক তোর ভাই বোন আমার পোলারে মারছে, তুই কি মনে করস তোর এই জাল উড়ামো না? আচ্ছা, হ্যাঁ, আমার পোলারে একলা পায়ে মারছস, আচ্ছা, দেখ কি করি। হুম, হুম, হ্যাঁ, আমার পোলারে মারছস তোরা। আচ্ছা, আর ও তো কথা বলে, এরকম করে। হুম, হুম, আমি মেয়ের একদিন বলি, আপু আমার তো বাবু হবে, আপনি তো জানেন, হুম, আপনি আমার বোন, হুম, বোন হয়ে বোনের সংসার নষ্ট করেন না আপু, আমার বয়সটা অনেক কম, হুম, আমার 15 বছর, হুম, আপনি এমন করেন না আপু, আপনার তো একটা বাচ্চা আছে, আপনার তো স্বামী আছে, সেই লোকটা বিদেশ থেকে অনেক কষ্ট করে আপু, আমি শুনছি বিদেশের মানুষ অনেক কষ্ট করে। ঠিক আছে, আপনি এমন করেন না আপু। কয়, আমি কি করবো না করবো তোমার মতো 3rd ক্লাস মেয়ের কাছ থেকে শুনবো না, আচ্ছা, আর আমার জামাই কি করে না করে সেটা তোমাকে বলার কেউ অধিকার দেয় নাই। আচ্ছা, ওর আমি মনে মনে ওই ছেলের ওর জামাইয়ের অনেক নাম্বার খুঁজে, কিন্তু আমি কই পাবো, হুম, 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 আমি তখন ফেসবুক কি আমি কিছু বুঝি না। ওকে, ঠিক আছে, মেরে কিন্তু আমি দেখিও নাই বাস্তবে কোনোদিন, হুম, 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 ওই ফোনে যা। পরে ও কি করে আমার একদিন আবার মারে, আচ্ছা, তুচ্ছ বিষয়টা, ডাইলে লবণ বেশি হয়েছে কে, আচ্ছা, আমার এই অবস্থায় আমি যে পড়ি, হুম, হুম, আমি স্কুলে যাব বন্ধ করে দিছি, আচ্ছা, টেস্ট পরীক্ষায় আমি অঙ্কে ফেল করি, কারণ আচ্ছা, তার আগে তো আমার বিষ খাই, আমি পড়তে ভালো করে পারি না, হুম, হুম, আমি অঙ্কে ফেল করি। ওটা আবার টাকা পয়সা দিয়া ঠিক করে আমার আব্বু দেয় পরীক্ষাটা দিতে, দেওয়ার জন্য এটি করে দাও যে এক সাবজেক্টে ফেল করলে আবার পরীক্ষা দেওয়া যেত, তখন নিয়ম ছিল। তো দেওয়ার পরে ও মায়ের দরকার, আমি আবার আইসা পড়ি। আশা ওই মেয়ের জন্য আমার, ওই যে মেয়ের ফোন দিছিলাম এগুলো বলছি, পরে আমার আব্বা ওদের ওখানে 11 নম্বর যে মেম্বার আছে, ঠিক আছে, যে চেয়ারম্যান, হুম, 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 তারপর যে এমপি, সাবেক এমপি, জি, এগুলো সবাই ডাকে, আমাদের বাসায় সব মানুষ যায়। যাওয়ার পর বলে এরকম, ও সবার সামনে বলে ওরে মারছি, ওই মেয়ের জন্য মারি না, কিসের পরকে, কিসের প্রেম, ও দেখাইতে পারবো। আচ্ছা, তখন রেকর্ডিং আমি বুঝি না, আমার ফোন নোকিয়া ফোন, আমার শ্বশুর বাড়ি থেকে দিছিল। হুম, 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 তো এই বাচ্চা আমার না, এরাও কোথা থেকে আনছে আমি জানি না। আচ্ছা, তখন ওখানে যে যারা বিচার করতে বসছে তারা অনেক চেষ্টা গেছে হুম, 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 ওর উপরে, ওরে মারবো। আমার শ্বশুর কি করলো, ওর মায়ের থেকে বাঁচানোর জন্য সে মারলো, সে 2টা থাপ্পড় মারলো তার ছেলেরে। হুম, 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 সবাই বলে তাহলে আমরা হাসপাতালে নিয়ে যাম তোমারে, আর বাচ্চা হলো ওই বাচ্চার সাথে তোমার পরীক্ষা করবো, ডিএনএ টেস্ট করবো, হুম, হুম, দেখবো এই বাচ্চা কার, যদি তোমার বাচ্চা
বাচ্চা হয় তাহলে এই মেয়ের বিচার আমরা করবো, আর যদি তোমার বাচ্চা হয় তাহলে তুমি কি করবা, সেটার শাস্তি আমরা দিব। এগুলা বললে সবকিছু যায়, অস্বীকার করার পর এগুলো সব শেষ হয়। পরে আমি এসএসসি পরীক্ষা দিই, আমার বাবু যখন পেটে তখন আমি এসএসসি পরীক্ষা দিই। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি পাশ করি, কম নম্বরে পাশ করি, 2.50 পাই। পাওয়ার পরে ও তো এরকম জ্বালা যন্ত্রণা মায়ের টাইর আমার সহ্য হয় না। আমার শাশুড়ি এরকম জ্বালা যন্ত্রণা আমার খুব করে, খুব মারধর করে। আমার শাশুড়ি একদিন মারে, ওই যে ওর ছেলেরা মারছে। এখন আমার জামাই মারলে তোর বাপে মারছে, তোর বোনেরা মারছে, তোর এ মারছে, তোর ওই মারছে, এগুলো বললে আমার মারে। আমি বাসায় এসে কান্দি আর বলি, আব্বা তোমরা কেন মারলা? আজকে তোমরা যা মারছো তার 3 গুণের 4 গুণ আমি খাইতাছি। এই শরীরে আমি আর মার খাইতে পারবো না। আমার তাহলে বিষ এনে দাও, আমি আবার বিষ খেয়ে মরে দেবো, নিজে নিজে খাইয়ে মরে দাও। আমার কেন বিয়ে দিলে? আমি মনে হয় আর বাঁচবো না, ওর অত্যাচারে আমি আর বাঁচবো না। ওর মাকে আমার বলে আপনার মাইয়া না, আমার বলে পালক কানছেন, তাহলে আমার মা বাবার কাছে দিয়ান। আমার মনে হয় আপনি আমার বাপ না, যদি হইতেন আমার এই বয়সে বিয়ে দিতেন না, আপনি আমার বাপ মার কাছে দিয়ান। আর তখন বলে, আল্লাহ আমার মারে তুমি কেন নিয়ে গেলা? যদি আজকে না নিতা তাহলে আজকে আমার এরকম হইতো না। আমার মা আমার অনেক আদর করতো, আজকে আমি অনেক সুন্দর থাকতাম। আমার মারে তুমি কেন নিলাম? এগুলো ভাবি আর কান্না করি। আমার আব্বা অনেক কান্না করে, এখন কপালের দোষ, কপালে লেখা ছিল, হয়ে গেছে, কি করবি? যাইতে মানা করছিলাম, তাও তো গেছে। আমি কই যেমন আমার বাচ্চা হইব, আমার তো যাওয়া লাগবেই। এই বাচ্চার মুখের দিকে তাকা হইলো, ওর মতো জানোয়ারের সাথে আমার সংসার করা লাগবে। দিছেন নরকে ফালাই দিছেন, এখন তো জ্বালা যন্ত্রণা আমারই ভোগ করতে হবে। মারছেন, ওরা তো হাতে সেক দেন নাই, ওরা তো পানি দিয়ে মারেন নাই বোতলে ভরে, মনে হয় আমারে মারছেন। এখন ওই সেকের জ্বালা আমি বুঝতেছি কেমন লাগে। আইসে পড়ি, আমি কই দেখছেন বড় মজলিসে কেমন আমার ইজ্জতটা সবার সামনে ই করলো, তাতে কি ওই কি প্রমাণ করতে পারছে? আমি কই না পারুক, তা মানুষের সামনে যে বলছে এটাই তো অনেক বড় ব্যাপার। আমি কিছু শুনেন, জুতাটা মারলে কইলে মারা হয়ে যায় না, ঠিক আছে? আমার ছেলেটা হয়ে যায়, 14 সালে হয় আমার ছেলেটা। 13 তালে তো এসএসসি পরীক্ষা দেই। আচ্ছা, 13 শেষের দিক দিয়ে হয় ভাইয়া, আচ্ছা, অক্টোবরে হয়, অক্টোবরের 25 তারিখে হয়, ওই 14 2-3 মাস বাকি আছে। আমার ছেলেটা হয়, আমার যখন হয় আমার কেউ ছিল না, আমার আব্বু ডেলিভারি করে আসতে পারবে না, কারণ ওই নিয়ম নাই, ডায়াবেটিস আমার ডেলিভারি করাবে না, অল্প বয়স, রক্ত নেই। আমার খুব কষ্ট হয় ডেলিভারি হওয়ার সময়, ঠিক আছে? আমার ফুপুরা আমার উপর রাগ, আমি গেছি, ঠিক আছে? এখন ওনারা রাগ, ওনারা আমার সবকিছু করে দিয়া বিয়া টিয়া দিয়া এখন ওনারা রাগ। আমি যে উচিত কথা বলছি, তোমরা আমার লাগাই না আমার স্বামীরে, এখন দরদ উঠলাই পড়ছে যে আমার প্রতি। আমি দরদের কোনো কথা না ফুবু, তোমরা মারছো, এখন ওই মারগুলো তো আমার খাইতে হয় না। পরে আমার ফুবু আসে, আসার পরে আইসা কই আমার একটা কাজ আছে, আমার ব্যথা, তখন ওই ডায়াবেটিস ডাইকে দিয়ে চলে যায় বাসায়। পরে আমাদের বাসায় যে ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়া মহিলা থাকে, আমার এমন ব্যথা, আমি বলতেছি কেউ একটা বডি দাও, আমার পেটটা আমি নিজে কাটটা ফেলি, দেখি আমার কোন জায়গায় কি হয়েছে। ডায়াবেটিস মহিলা আমার এরকম দেখা খাটের উপরে ভয়ে বইয়া পড়ে, মানে এরকম অনেক ডেলিভারি কেস দেখছি, মানুষের কামড় দেয়। পরে আমি ওই ডায়াবেটিস একটা লাথি দিই ব্যথায়, পরে সব বাচ্চাটা হয়, হওয়ার পর কান্না করে না, পরে ইটি করে পর কান্না করে। অনেক সুন্দর আমার ছেলে একটা, আল্লাহ দিছে। আল্লাহ, কি নাম ওর? আরাফ। বাহ, চমৎকার। ওর আরাফ নামটা ওর আব্বু রাখছে, আচ্ছা, ঠিক আছে, আকিকা দিয়ে রাখছে, আমি আর ঘুরাই নেই। পরে আসে 7 দিন পর আসে, আইসা আমার শ্বশুর বাড়ি থেকে সবাই নিয়ে যায় হাসি খুশি। আমার শাশুড়ি অনেক খুশি হয়, ছেলে হয়। বাচ্চা পেটে থাকতে গেছে, ছেলে যেন হয়, মেয়ে যেন না হয়। খালি যতবার আলট্রাসাউন্ড করছি ততবার গেছে ছেলে হবে, ছেলে হবে, খালি ছেলের দরকার, মেয়ের দরকার নাই। তখন এই উনি কিন্তু ওই যুগের এসএসসি পাস করছে, উনি কিন্তু একটা শিক্ষিত মহিলা। আমার শ্বশুরও পাস করছে, উনি কিন্তু শিক্ষিত, ওদের ফ্যামিলির সবাই শিক্ষিত, কিন্তু তাদের চাওয়াটা ছিল একটা যে ছেলে, ছেলে হোক, ছেলে হয়, আল্লাহ ছেলে দেয়, ঠিক আছে? পর আমার নিয়ে যায়, তখন আমি তো অসুস্থ, এসএসসি পরীক্ষা দিছি, আমার রেজাল্ট বেরোবে, আমার রেজাল্ট বেড়ে গেছে, 2.50 আমি পাইছি। তারপর আমার ছেলে হয়েছে, আমি কলেজে ভর্তি হবো। এখন সবাই বলছে কলেজে ভর্তি হবে, এরকম করে তো ভর্তি হতে পারবা না, এই বাচ্চা নিয়ে কি করবা, দুধের বাচ্চা। ও এরকম আমার জ্বালা যন্ত্রণা করে, ওই মেয়ের সাথে কথা বলে চলে যায়, ছেলের প্রতি কোনো ই নেই, কান্না করলে ও শুনে না, ওরা চুপ করো, নাহলে ওরা গলা চিপা মারালাম, ওরা যদি চুপ না করো, ওরা আমি গলা চিপা মারালাম।
ও কি করে, আমার বাচ্চা শুয়ে থাকলে আমার বাচ্চার উপর খাতা দিয়ে দেয় নাকের উপরে। একদিন আমি দেখতেছি ও তো কথা কইতেছে, আমি ওর এখন আর পরোয়া করি না, কারণ তখন আমার নিজের শরীরটা ভালো না। দেখি ও আইসা, আমি তো এদিকে ফিরে শুইছি, মাঝখানে শুয়ে আমার বাচ্চা, ও আমার বাচ্চার খাতাটা নাকের উপর দিয়ে দিচ্ছে। আমার বাচ্চা তো লড়তে পারে না, 1 মাসের বাচ্চা, হাত দিয়ে এরকম এরকম করতেছে। আমি তো তখন মা, আমি তো ঘুমাইতে পারি না, আমার অল্প বয়সে হয়ে মা, আর যে বয়সে মার ফিলিংস মা তো মাই, হ্যাঁ। ঠিক আছে। আমি কই, কি রে ও এরকম করতেছে কে? আমি ফিরা দেখি এখন ওটা সরাইতে পারে না। আমি সরাইতে পারে, আমার বাচ্চাটা চিল্লান দিয়ে উঠছে। আমার শাশুড়ি দৌড়ায় আসে, কি হয়েছে কি হয়েছে? ওর আকিকা দেয়, ভুলে গেছে, 7 দিনের দিন আকিকা দেয়। আমার শ্বশুর বাড়ি থেকে 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে ওর নাম রাখে আরমান খান, ওরা খান বংশ, আরমান খান আরাফ। ওকে, ঠিক আছে। এখন আমি একটু নামটা চেঞ্জ করছি কোন একটা কারণে, এক শুধু পদবিটা চেঞ্জ করছে, তাছাড়া নাম ওর সিঁড়িটি আছে। কই কি হয়েছে? আমি কই এরকম এরকম করছে। হ্যাঁ তুই আমার বলে খুনি বানাবি? হ্যাঁ খুনি বানাবি, মাই তো খাইছিস, তোর বাসায় মানুষ দেন, খুনি বানা তাহলে জেলে দে, আমাকে সবাই দড়ি বাইন্দা জেলে দিয়া দে, এগুলো বলে। ওই অবস্থায় সে আমাদের কাম করায়, ই করায়, সবকিছু করায়, বুকের দুধ দিয়ে খাওয়া যাবে, কোনো ফিটার খাওয়ানো যাবে না। আমি কই মা, আমি কলেজে ভর্তি হবো, আমার সব বান্ধবীরা ভর্তি হয়ে গেছে, ওরা যাইতেছে, আপনি বাবুরা রাখেন, আমি যাব কলেজে। আমাকে লাগলে উন্মুক্তিতে ভর্তি করে দেন, ওখানে তো প্রতিদিন ক্লাস হয় না, উনি ভর্তি করবো না। আচ্ছা, কার পড়াশোনা করে কি করবি? আচ্ছা, আর ডেকেই স্বর্গে গেলেও ভাড়া বাঁধে, তোর চুলায় ঠেলতে হইব, আর বাচ্চাই পালতে হইব। আচ্ছা, ও কি করে, আমার বাসায় আসে, আমি আমার বাবুরে নিয়ে আসি, খুব ভালো ব্যবহার করে ভাইয়া, এরকম ভালো ব্যবহার করে না। বিরিয়ানি আনে, আমার কাছে খাও, আমার বাসায়, আমার আব্বুর বাসায়, আমার বেবির যখন 2 মাস তখন আসে, কয় খাও, আমাকে না, আমি খাবো না। পরে ও কি করে, বাবুরে আমার খুলে দাও, আমি একটু ঘুরে মুড়ে আসি। ওর তো কাছাকাছি এলাকা, ওর বন্ধু বান্ধবরা সব দিয়ে থাকে। কয় বাবু না, এই কথা বলে ও চলে যায় আমার ছেলেরে নিয়ে। আচ্ছা, ওই 2 মাসের বাচ্চা নিয়ে চলে যায়, ওর কোনো খোঁজ খবর নাই। সন্দেহ হয়ে যায় আমি তো পাগল হয়েছি, আমার বাচ্চা তো দুধের বাচ্চা, একটু পর পর কান্দে দুধ খাওয়ার জন্য। আমি ফোন দিই, ফোন বন্ধ। আমার শ্বশুর তখন, আমার মাত্র ডেলিভারি হয়েছে, আমি ওরকম সুস্থ মানুষ না, 2 মাস। আমার শাশুড়ির কাছে আমি দৌড়ে চলে যাই, ফোন দিই, কয় না ও তো আসে নাই, বাবুরে নিয়ে তো আসে নাই, আরফরে নিয়েও আসে নাই। আমি কই না মা, ও নিয়ে গেছে। আমার আব্বা বলে, সবাই আসে আমার বাসায়, আবার বাচ্চা নিয়ে যায়, তখন আবার সব ঠিক হয়ে গেছে। আমার ফুপুরা সব ওর ফোন দিয়ে ধরে না, আমার শ্বশুর বাড়ি চলে যাই। যায়া ও কি করে, মানুষ কত খারাপ দেখেন, ওর আপন ফুপুর বাসায় ও থাকে, আমার 2 মাসের বাচ্চারে নিয়ে, ফুপু বলে না। আচ্ছা, আমি এরকম যাই, আমার শাশুড়ি কিন্তু জানে না, মিথ্যা বল। আমি যে এরকম আমার মেক্সি পরে থাকে, আমি ওই অবস্থায়, আমি আগের থেকে অনেক সৎ, মানে হাসি খুশি একটা চঞ্চল মেয়ে। আমি বাইরে কোথাও গেলে অনেক সাহায্য গুজ্জা যাই, স্টার করা যায়। আমি ওই অবস্থায় খালি পায়ে আমি কিভাবে দৌড়ে 11 নম্বর গেছি, 12 নম্বর থেকে আমি বলতে পারি না। আমার পিছনে আমার আব্বু সবাই আছে, আব্বাকে দিদি, আর আমি তো আইতেছি, রিক্সা নেই, রিক্সাতে গেলে তাড়াতাড়ি যাইতে পারবো। আমি ওই অবস্থায় গেছি, যাইয়া আমার শাশুড়ি বলে, মা আমার আরাফ কই, আমার ছেলেরা আমার দিয়া দেন। আমি তো জানি না, ওকে আমি তো ফোন দিতেছি, ধরে না, কিন্তু উনি জানে, কারণ উনারই তো ননদের কাছে নিয়ে গেছে, আমার শ্বশুরও জানে। আমি এরকম উন্না ফেলে, আঁচল ফেলে, মা আমার ছেলেরা দিয়া দেন, আমি চলে যাবো, আমার পৃথিবীতে আর কিছু লাগবো না, আমার দিয়া দেন, আমি যাই গিয়ে আমার ছেলেরা নিয়ে, আমি কোনোদিন আসবো না, দিয়া দেন মা। মা বিশ্বাস করে আমার সান্ত্বনা দেয়, বিশ্বাস কর মা, আমি জানি না ও কই গেছে, আমি, আমার নাতি, আমার কি কষ্ট লাগে না? উনি কান্না করে, আমার কি কষ্ট লাগে না? আমি জানি না, আল্লাহ পাক জানে, এখনো জানি না উনি সেই ঘটনা জানতো কি জানতো না। 3 দিন হয় আমার দুধের বাচ্চা, ও নিয়ে আসে না। আমি কাঁদতে কাঁদতে পাগলের মতো, এমন কারো বাসা নাই, আমি ফুপুর বাসাও যাই। উনি এমন খারাপ মহিলা, আমি আল্লাহ বিচার করবো, করতে ও বিচার, ওনার ছেলে বোবা হয়েছে। আমি ফুপুরে বলি, ফুপু ও যদি আসে থেকে আমার ছেলেটা দিয়ে দেন, আমার ছেলেটা কান্না করতেছে, ও তো বাড়তি খাবার খায় না, ও তো বুকের দুধ খায়, দিয়ে দেন ফুপু, আমার ভিক্ষা দিয়ে দেন, ছেলেটার আমার ভিক্ষা দেন, আমি আর কিছু চাই না, দিয়ে দেন। কয় না, ও তো আসছে নাই। আমি ওই মেয়েটা ফোন দিই, এমনি আমার ফোন ধরে না, অন্য নাম্বার দিয়ে ফোন ধরে, কয় ও কই গেছে আমি জানি, আর তোর পোলা নিয়ে এলে কি আমি জায়গা দিব মনে করছিস? হ্যাঁ, তোর মতো মেয়ের পোলার জায়গা দিব? বিজোর মারে, আমার ছেলে কি বিজোর মা? আমি কি বিয়ের আগে থাকতে হয়েছি? তারপরে কি হলো? 3 দিন পরে ও আমার ছেলেরে
আমার শাশুড়ির কাছে দিয়ে যে অসুস্থ বানায়া। আচ্ছা। আমার ছেলের চোখ মুখ সব ফুলে গেছে, হুম খিদার তাড়নায়, কারণ ও তো বাড়তি দুধ খায়। মানে খাওয়ানোর চেষ্টা করছে, পেটে বদ হজম হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। পরে দিয়া যায় আবার ফোন দেয়, আমি দৌড়ে যাই। সেদিন রিক্সাতে যাই, যাওয়ার পর আমার ছেলের কুলে নেই। কুলে নেওয়ার পর আমি যে কান্না করছি, মানে পৃথিবীর কোনো মা ওই যন্ত্রণা বুঝবো। 3 দিন আমি পাগল হয়েছিলাম, ভাত খাওয়া দাওয়া সব শেষ। আমি শুধু আমার বাচ্চার কাপড় চোপড় নিয়ে কান্না করছি, ওনারা আমার ছেলেরা রাইখা দিব। আমি ওর আগে ক্ষোভে আমি আমার আব্বার বলি রাইখা দেন। 3 দিন যখন থাকতে পারছি, 30 বছর সারা জীবন মরা রাখ পর্যন্ত থাকতে পারবো ওই ছেলেরা ছাড়া। অগ বংশের পুরো অগমতই হইব, থুইয়া দেন। আমি তো মা, আমি তো আগে বলতেছি তখন, কিন্তু বলতেও পারতাছি না, সইতেও পারতাছি না। আমার ছেলেরা কুলে দেওয়ার পর আমি ভাঙ্গা পড়ি কাইন্দা। ওই অবস্থা দেখা আমার ছেলে আমার দিকে তাকায় তাকায় চোখ দিয়ে পানি ফেলেছে, কেতর হয়ে গেছে চোখ ফুইলা। এই অবস্থা পরে আমার আব্বা আবার নিয়ে আসে। নিয়ে আসার পরে ওর ডাক্তার দেখাই, শিশু হাসপাতালে ভর্তি করি। ও ভালো হয়, আল্লাহর রহমতে 10,000 টাকা খরচ হয়ে যায় আমার আব্বুর, ভালো হয়। তারপর ও একদিন আসে, আমার আব্বা বলে আব্বা ও আসলে ওরা আর মারধর করবেন না, আপনারা মারধর করবেন, ওটা আমার ছেলের, এখন আমার ছেলে হয়েছে, আমার ছেলের ভুক্ত হইব। কিন্তু ও কেন নিয়ে গেছিল, ও কি চাইছিল আসলে? ও যে ওরে মারছে, হ্যাঁ আমি বলতেছি। ও আসে, ওর তো আমার ফ্যামিলি আবার মারবো। আমার স্বাস্থ্য ভাইকে ওর আমি ধুইপের ভিতরে নিয়ে ওর আজকে আমি জবা দিব, ঠিক আছে? ওরে আমি জবা দিব। পরে বলতেছে, এই কথা বলার পরে আমি কই না, এগুলা করেন না, এগুলা করলে ওরা অনেক কি করবো, ও আমার সাথে আমার এই জবাই দিয়ে দিব। পরে ও আয়সা বলে, আমি কই তুমি এমন করলা, এই দুধের শিশুটা নিয়ে গেলা, 3 দিন কই ছিল, সত্যি করে বলো। ও বলে এরকম ফুপুর বাসায় ছিলাম, আবিবার মার বাসায় ছিলাম। আমি তো ফুপুর বাসায় গেছি, আমি তো বললো না। কয় আমি তখন বাথরুমে ছিলাম ওরে নিয়ে, আমার ফুপু বলে নাই। আমি কই কি পাইলা, লাভটা বাচ্চারা অসুস্থ বানায় দিয়ে তুমি মারা যেত। কয় তুই কি মারছ, আমার ফলার আমি মরতে দিতাম? হ্যাঁ, খালি একটু অসুস্থ দিকে দিয়া গেছি। এরকম ভালো আমাদের বাসা আব্বুর বাসায় যায় আসে। একদিন রাত্রেবেলা বলে পায়ের নিচে বসে আমার বসাইয়া আমার ঘুমায়। কয় দেখো অনেক চেষ্টা করছি, কান্না করতেছে অলরেডি, বলার আগে কান্দা দিছে, ছেলে মানুষ অনেক কান্দাছে। আমি কান্দাছো কেন, তোমাকে তো আমার বাসার মানুষ কেউ কিছু বলে নাই। আগে যখন মারছো তখন যদি আমার হুশ থাকতো তাহলে আমি তোমাকে মারতে দিতাম না। পরে ও বলে তুমি যদি আমার ভালো চাও তাহলে আমার স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে দাও, তোমার কাবিনের টাকা আমি পুরো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কেউ জানবে না। তুমি, আমি কোর্টের সব কাগজপত্র রেডি করে রাখবো, তোমার আমি নিয়ে যাবো, নিয়ে আসবো, নিয়ে এসা তোমার ডিভোর্স দিয়ে দাও। আমার সে একটা করো, নাহলে আমার মরা লাগবে, কারণ আমি এইগুলো থাকতে পারি না, ওইগুলো থাকতে পারি না। আমি তোমার ভালোবাসি না, অনেক চেষ্টা করছি, পারতাছি না, আমি ওরে ভালোবাসি, আমি ওরে ছাড়া বাঁচবো না। পরে আমি মেয়েটারে ফোন দিই, ওর সামনে আমাকে, আপু তো আপনারা ছাড়া বাঁচতে পারে না, আমার কাছ থেকে এরকম চাইতেছে, আপনি কি বলেন, আপনার কি মন্তব্য, আপনার সাথে আজকে আমার ঝগড়া না ঝাঁটি না, আজকে ওর সামনে আপনি বলতে পারবেন না আমি আপনার গালি দিচ্ছি। বলতেছে তুমি ওর জন্য কি পারবা জান্নাত, বলো তো করতে, তুমি জানো ওর জন্য আমি মরতে পারবো, এখন মইরা দেখাবো, তুমি কি পারবা? তখন আমি বলি আপু আসলে আমি কিছু পারবো না, আমি সামান্য একটা ডিভোর্স দিতে পারবো, এ ছাড়া আমি মরতে পারবো না, কারণ আমার একটা ছেলে আছে, মরা আমার পক্ষে সম্ভব না। তারপর ওর বাসায় নিয়ে যায়, 3-4 দিন পরে যে কোর্ট আছে না, যে অনেক দূরে, যে ঢাকার দিকে কোর্টে নিয়ে যায়। ওই মেয়ের আমি ফার্স্ট ওই দিন দেখি মেরে নিয়ে আসেন, একবার লাল শাড়ি টাড়ি পরে, মানে নতুন বউ সে। আমি বোরকা পরে যাই, আমার ছেলে কুলে যাই, আমার আব্বু কিন্তু জানে না, আমার শ্বশুর শাশুড়ি কেউ জানে না। আমি বলিনি, আমার বলতে মানছে কসম দিছে, নাহলে ও মারা যাবে। আর আমার ওর প্রতি মন উঠা গেছে, এত কিছুর পরে আমার মন ওর প্রতি উঠা গেছে। উঠে যাওয়ার পরে আমিও চাইছি যে সত্যি ওরা ডিভোর্স দিয়া দিই। গেছি, দেখি সব একটা নিচতলা একটা রুমের মধ্যে অনেকগুলা লোক উকিল বসে আছে। আমার তখন কলেজে কিন্তু ভর্তি হওয়া হয়নি, এটা কিন্তু 2014 সালের ঘটনা বলতেছি।
এরকম নিয়ে যায় মাস পরে আমি কিচ্ছু করি না, শুধু আমি সিগনেচার দেই। আরো তো কাবির নামা মাবির নামা তখন আমি এখন যা বুঝি তখন বুঝি না, সব রেডি করে ফেলছে, ওকে। শুধু সিগনেচার দিই। তখন ওই মেয়েটার দেখি আমি, মেয়েটার ভিতরে এত অহংকার আল্লাহ তাআলা কোথা থেকে দিছে আল্লাহ পাক ভালো জানে। আচ্ছা। তারপরে আমি ডিভোর্স দেওয়ার পরে আমি ওরা বলি, আমি কি তোমাকে শেষবারের মতো একটু জড়ায় ধরতে পারবো? হুম। জানি আমার অধিকার এখনো নাই, ডিভোর্স দিচ্ছি, তখন 3 মাস যে 3 মাস এগুলো আমি বুঝি না, আর বুঝার তখন বয়সও হয়নি। এত তাড়াতাড়ি আমার জীবনে এত কিছু ঘুরতে গেছে, একটা সামান্য ওর পরকীয়ার জন্য। আর ওই মেয়েটাও একটা মেয়ে হয়ে আমার সংসারটা ভাঙা দিছে। তারপরে কি? আজকে যদি মেয়েটা ভালো হইতো এরকম হইতো না। অবশ্যই না। পরে ও বলে না, আমি যদি তোমার জড়াই ধরি তাহলে আমি তোমাকে আর ছাড়তে পারবো না। আচ্ছা। পরেও আমার ট্যাক্সিতে উঠাই দেয়, সিএনজি। বলে না টাকা তুমি যাও। আমি বলি না, তোমার টাকা আমার লাগবে না। আমি অনেক মানসিক চাপ তখন আমার ভিতরে, আমার একটা রোগ হয়ে যায়। আমি তখন রাগী ছিলাম না, এখন আমার একটুতে রাগ হয়ে যায় ভাইয়া। কিছু হলে ওই যে মানসিক চাপ। আমি আইসা একটা রেস্টুরেন্টে ঢুকি, বাসায় আসি না। ঢুকে আমি ওটুক মানুষ 2 প্লেট ফ্রাইড রাইস খাইয়া ফেলি। আর এমন মানে প্লেটে বাইরে বাইরে খাইতেছি, আমার ছেলের পাশে শুয়াইয়া বড় চেয়ারে। ওই রেস্টুরেন্টের ছেলেরা তাকাই আছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে। মনে হইতেছে যে আমার পেটে খাওয়ান যাইতেছে, আমার রাগটা কমতেছে, ক্ষোভটা কমতেছে, এরকম আমার মনে হইতেছে। আমি খায়া পরে আমার বাসায় আসি। আসার পরে আমি আমার আব্বারে বলি, আব্বা আমি তো একটা কাজ করে ফেলছি, কাপড় চোপড় কিছুই আনিনি। আমার বাসা থেকে 6-7 লাখ টাকার মতন শুধু জিনিসই দিচ্ছে, সবাই মিলা একটা একটা করে, সব আত্মীয় স্বজনে। ওগুলো তো কিছু কাপড় চোপড়ও আনিনি, গয়নাগাটিও আনিনি। কয় কি করছো? করার পরে আমাকে ডিভোর্স দিয়া দিচ্ছি। আমার আব্বা জীবনে যে বাবা আমাকে মারে নাই, সে আমাকে জুতা দিয়ে মারে। মারার পর অনেক কিছু হয়, ডিভোর্স এখানে শেষ। ওর সাথে আমার ওইখানে আজ পর্যন্ত শেষ। ওই যে ডিভোর্স হয়ে গেল, হ্যাঁ। আপনাকে কি সে কাবিনে টাকা পয়সা দিয়েছিল? না, সে আর টাকা দেয়নি? ও আমাকে বলছে দিবে, কিন্তু ও দেয়নি। আচ্ছা। আমাকে সাথ কিন্তু টাকা তো ছিল না। আর ও আমার থেকে স্বেচ্ছায় ডিভোর্স নিচ্ছে। ওই ডিভোর্সে লেখা ছিল যে আমি ওর স্বেচ্ছায় ডিভোর্স দিচ্ছি। আচ্ছা। ও এগুলো করছে, তখন আমি বুঝি না ভাইয়া, আর আমি তো কাউকে জানাই যায়নি। আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি অনেক রাগ হয়। হ্যাঁ, আমাকে বললো না কেন? খারাপ হইলো, যা করছে তাদের তো নাতির প্রতি মায়া ভালোবাসা আছে। বলার পরে ওরে তেজ্য পুত্র করে দেয় আমার শ্বশুর। আমার শ্বশুর খুবই ভালো মানুষ, আল্লাহ তার বাঁচায় রাখুক, হায়াত দারাজ করুক। ওরা তেজ্য পুত্র করে দেয়। ও এখন ওই মেয়ের সাথে সংসার করে। রিসেন্ট ওর একটা মেয়ে হয়েছে এখন। মানে ওই যে আপনার প্রথম জীবনের যার সাথে বিয়ে হলো আপনার, তার সাথে আপনার ডিভোর্স হয়ে গেল, এটা কত সালে? 2014 সালে মার্চ। এক্স্যাক্টলি। আমরা আবারও আসবো আপনার কাছে। কি হলো? ডিভোর্স হয়ে যায়। তারপরে আমি আমার জীবন নতুন করে শুরু করি। মারে, আমার বাবা ভুল করছে, কিন্তু আমার বাবার ঋণ আমি আমার গায়ের চামড়া খুলেও যদি জুতা বানাই দিয়ে শোধ করতে পারবো না, কারণ সে সবকিছুতে কষ্ট পেয়ে মারছে, যাই করছে মানুষের। আমার ছেলেকে সে পালে, তখন বলে আমি আছি, তোমার কি? তখন আমি ভাবি যে না, আমার জব করা লাগবে, কারণ আমার একটা ছেলে আছে। ওর দায়ভার তো আমার বাবার উপর ছাড়ি দিল। আমার বাবা কাজ করে না, ঘর ভাড়া পায়, সবকিছু দিয়ে আমাদের করে। আমি শোরুমে ইভেন্ট এরকম করে কাজ করতে থাকি। পর আমার একটা ফ্রেন্ড ফেসবুক আমাকে অ্যাকাউন্ট খুলে দেয়। ওকে। খুলে দেওয়ার পরে ফার্স্ট আমার ফেসবুকে একটা অনেক ফ্রেন্ড থাকে। আমি তখন কোনো প্রেম টেম করি না, জাস্ট দুইটা ছেলের সাথে কথা বলি বেশি। তো একজনের সাথে আমার খুব ভালোবাসা হয়, বলি, সেও বলে, কিন্তু সে যে ম্যারেজ সেটা বলে না। তার নাম সোহাগ। বলার পরে আর যে ও আমাকে একদিন বলে হ্যালো রে। আমি বলি আপনি হ্যালো রে বলেন, আপনি কে? রিকোয়েস্ট একসেপ্ট করলে কি ফোন দিয়ে হ্যালো রে বলতে হবে? এগুলো কিরকম? আমাকে বলতেছে তোমাকে আমি বিয়ে করবো। আচ্ছা। আমি বলি আমার আইডিটা দেখছেন ভালো করে? আমার কিন্তু ছেলে আসছে, আমার ছেলেরে ভালো করে আইডিতে ঢুইকা দেখেন। পর সে ঢুইকা দেখে, দেখার পরে আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করতাম, কিন্তু তোমার তো ছেলে আসছে, এখন তো করা যাবে না। আমি রাগ হয়ে বলি, আমি কি আপনাকে বলছি আমাকে বিয়ে করতে করেন? বিয়ে করার কথা তো আমি বলিনি, ফালতু কথা বলার জন্য ফোন দিছেন, এটা বলে রেখে দিই। ফোন নাম্বারটা কোথায় পাইলো? আমার ফেসবুক আইডি যে খুলে দেয় আমার ফোন নাম্বার দিয়ে, আমি যে অনলি মি করা লাগে এগুলো আমি কিছু বুঝি না ফেসবুক সম্পর্কে। তখন পরে আমাকে ফোন দিয়ে বলে কি নাম্বার কই পাইছেন, আমি জিজ্ঞেস করি এরকম। পরে বলে কি এটা করা দেন, আর হবে না, তো আমি অনলি মি করে দিই। করার পর এরকম ফোন দেয়, মেসেঞ্জার কথা বলি ইটি করে। পরে একদিন তখন তো সোহাগের সাথে আমার রিলেশন চলে। সোহাগ বলতে মানে আপনার তখন একটা ছেলের সাথে রিলেশন হলো ফেসবুকে? না, আচ্ছা, ওর সাথে আমার শোরুম থেকে। আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখা হয়, মার্কেট করতে যায়। ওকে। তখন তো আমি জব করি,
আমি 3 বছর টানা জব করি। জব করার পর ওইটা হচ্ছে ফেসবুকে, আচ্ছা, ওর সাথে ওর ফেসবুক আইডি হচ্ছে আপন। ওকে, পরে আমার যেদিন বার্থডে সেদিন আমার বাবাকে আমি আমার টাকা দিয়ে একটা ফোন গিফট করব। আচ্ছা, আমার ছেলেকে সে অনেক কষ্ট করে পালন করে, লালন পালন করে। সেদিন আমাকে বলি শখ থাকে পুরান ঢাকা, ও প্রতিদিন আসতে পারে না। ওকে, পরে বলি আচ্ছা ঠিক আছে আপনার সাথে, ও আমার সাথে দেখা করার জন্য অনেক কি করে, বলে আমার নাম আপন, তখন ওর অরিজিনাল নাম বলে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখা করবো এরকম এরকম। পরে বলে ওরকম জায়গায় দাঁড়াও, ট্রেন আপনার ওদিকে দাঁড়াই, ওর সাথে ফার্স্ট আমার দেখা হয়। ওকে, আমি 1500 টাকা দিয়ে এত সুন্দর একটা জন্মদিনের ড্রেস বানাই, সে আমাকে দেখে বলে না তোমাকে সুন্দর লাগে, তোমার ড্রেসটা ভালো না। আচ্ছা, এটা ডাইরেক্ট আমাকে বলে। পরে মোবাইল কিনি, ওই ফার্স্ট দেখা আমার জন্মদিনের দিন। পরে ওনাকে আমি রিক্সার মাঝখানে নামাই দিই। আর একটা ফ্রেন্ড আমার কলিগ আমাকে পছন্দ করে, ও আমার জন্য কেক নিয়ে বসে থাকে। ওকে দেখে আমাকে আর ফুল গিফট করে না, ওরা তো আমি পাঠাই দেবো, কারণ ওর সাথে আমি ফার্স্ট দেখা। তারপর আমার সেদিন আমার ফোন আবার ছবি তুলতে তুলতে হঠাৎ আমার ফোনটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, পরে আমি আমার নতুন ফোন আবার কিনি। তারপর কয়েকদিন পরে আমার আব্বুর যে ফোনটা আর একটা টাচ ফোন ছিল, ওটাতে আমার ফেসবুক আইডি আবার নতুন করে আইডি খুলি। ওই যে আমাকে খুলে দিছিল, আমার তো পাসওয়ার্ড কিছুই মনে নাই, কিছুই জানি না। পরে আমি নিজে আবার দোকান থেকে খোলা টুলে সবকিছু করি। ওইভাবে কথা বলতে বলতে আমার এত ভালো বন্ধু হয়ে যায়, দেখা সাক্ষাৎ ঘোরাঘুরি সব। ওকে, এর মাঝখানে একদিন আমি জানতে পারি সোহাগের স্ত্রী আছে, বাচ্চা আছে। আচ্ছা, এটা একটা প্রতারণা করলো। ওকে, ওর সাথে আমার ওরকম কোনো কিছুই না, বেশি ঘুরিও নাই। ওকে, পরে আমি ওরা বলি তুমি এরকম করলে এই জিনিসটা ঠিক না, ও আমার জন্য হাত কাটে, এটা করে ওইটা করে। আমি বলি না তোমার ওয়াইফ আছে, আর ডিভোর্সের যন্ত্রণা কি বাচ্চা নিয়া, সেটা আমার থেকে ভালো কেউ বুঝে না। আমি মেয়ে হয়ে পারবো না আর একটা মেয়ের ক্ষতি করতে, আমাকে তুমি মাফ করে দাও। ওকে, তাও আমার সাথে কথা বলে আমরা বন্ধুত্ব হইতে পারি। আমি বলছি, আচ্ছা বন্ধু কথা বলি না। তখন ওর সাথে আমার অনেক ভালোই কথা বলি, ঘুরি, ও প্রেম করে, ও আমাকে সব বলে। ওর একটা প্রেম চলতেছে নাম অধরা। আচ্ছা, আগেও প্রেম করে একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে, এগুলো আমাকে বলছে কিনা ও বলছে, কিন্তু আমি অত খেয়াল করে তখন শুনি না, বন্ধু ছিল, ও যা মন চাই তাই করুক, আমার তো দেখার বিষয় না। এরকম করতে করতে আমার ফেসবুকের একটা ছেলে আমাকে পছন্দ করে, একদিন দেখা করছিলাম, আরেকদিন দেখা করি। ও আমাকে রেস্টুরেন্টের মধ্যে আটকে ফেলে, আচ্ছা, আটকে বলে আজকে আমি তোকে বিয়ে করবো। আচ্ছা, কে ঠেকাবে, কে করবে, এই করবে। দেখুন 9টা বাজে, আমি তখন শোরুম থেকে কি নাম? আসি। ওই ছেলেটার নাম জাবের। আচ্ছা, পরে আমি আপনকে ফোন দিই, ও আমার ফোন নাম্বার সেভ করে রাখছে মাথা ব্যথা দিয়া। আচ্ছা, মানে আমি আবার সত্যি আমি মানে দরকার না হলে ফোন দিই না, মাঝে মাঝে টাকা দরকার হলে মানে ঠেকে গেলে আমি ফোন দিই। পরে ও আমার উপকার করছে। ফ্রেন্ড, অনেক ভালো বন্ধু, দুজনের সম্পর্কে অনেক ভালো জানি। সবাই আমাদের দুজনকে দেখলে বলে যে হাফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো আমি কোনো কিছু খাইলে, ইভেন্টে যদি আমাকে খাবার দেয়, কাজ করলে ইভেন্টে, ওই খাবারটাই না আমার খাওয়াই, আর অর্ধেকটা আমার ছেলের জন্য নিয়ে যায়। এইরকম করে চলে। পরে আমি ওর ফোন দিয়ে, দেখ আমার এরকম একটা ছেলে বিয়ে করবো, তুই দোষ আয় আমার বাচ্চা। ও তাড়াহুড়া করে যায়, আমার জিনিসটা খুব ভালো লাগে। ও যায় আমার নিয়ে আসে, ওই ছেলে তো আমার অনেক কিছু বলে, ওই ছেলে আমি ব্লক করে দিই। ওই ছেলে আবার রাগের মাথায়, তখন আমি ইউনিলিভারের কাজে একটা ইভেন্টের কাজে বাইরে ছিলাম সাভারের দিকে। ও কি করে ফেসবুক আইডি খুলে আমার নাম ফেক আইডিতে বাজে বাজে কথা বলে, হ্যাঁ আমি সেক্স করে অনেক কিছু দিয়া, ওর ছবি দিয়া কি করে। ওই যে আমি ফেসবুকে ওর সাথে আমার যে বন্ধুরা ঘুরতে গেলে ছবি তুলে ওগুলা ছাড়তাম। ওর গার্লফ্রেন্ডও পছন্দ করতো না। ওর গার্লফ্রেন্ড বলতে, কি তোর বউ না তোর প্রেমিকা, যে তুই ওর না তুই আমারই করিস না। ও বলে যে ওরা যদি তোর ভালো লাগে, আমার বিয়ের পর আমার বাসায় এসে থাকবো, খাইবো, সবকিছু করবো, মাইনা থাকলে থাকবি, নাহলে না। আচ্ছা, পরে ওরা ও নিয়ে আসে, তখন ওরা আমার অনেক ভালো লাগে যে না বিপদেও আমার কাছে আসছে, তারা আমার সত্যিকারী বন্ধু। নিয়ে আসার পর এরকম ঘুরি। একদিন আমি ওরা যে আমি কেন আই লাভ ইউ বলছি আজ পর্যন্ত ভাইবে পাই না। ওরা একদিন ঘুরে টুরে বাসায় আসার সময় রিক্সা দিয়া আমার বল, দোস্ত আমি তোর অনেক ভালোবাসি, আই লাভ ইউ। ও সাথে ও তো আমাকে আগে প্রপোজ করে। তখন আমি বলি না, বন্ধুত্বের মধ্যে কখনো ভালোবাসা আসবে না, তাহলে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ও তো আমার ব্যাপারে সব জানে, তখন আমার বাচ্চা, আমার ডিভোর্স সব, আমার ফ্যামিলি, আমার বাসায় আসে। পরে আমাদের বাসায় একটা মহিলার কাছে ভাত খায়, ও তো একটা জব করে ছোটখাটো, ঠিক আছে, এরকম ভাত খায় আমাদের বাসায়। তখন আইসা 3 বেলা ভাত খায়, আমাদের দেখা হয় 3 বেলা। ওই মহিলাই আমাদের বিয়ের কথা, ওই যে প্রেম, তখন থেকে প্রেমের সম্পর্কে থাকাকালীনই ও বলে না, ও বলে অস্বীকার যে আমি দিতে বলছি। তখন থেকে ও আমার মোবাইল, আমি ওকে একটা মোবাইল দিই, তারপর একটা মোবাইল দিই, তারপর 15,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিই, ঠিক আছে। ওর ফ্যামিলির মার্কেট করে দিই 50,000 টাকার মতন, ঠিক আছে। বিয়ের কথাবার্তা চলতেছে। পরে আমার আব্বা রাজি না, কয় না একটা আনমেরিড ছেলে, আমরা এই ছেলের কাছে বিয়ে দিব না। আর ছেলে একটা জব করে, যাই করে, ওটা আমি বলতেছি না, ওর গায়ে খারাপ লাগবে।
ঠিক আছে, যা করে আলহামদুলিল্লাহ, হুম, কর্ম তো করে। রাইট। পরে বল না দিব না, পরে ভাবি অনেক বুঝায়, পরে আমি বুঝাই, আব্বা আপনি তো একবার আমাকে বিয়ে দিয়েছেন, দেখছেন তো কেমন হয়েছে, এখন আমি করি, আমার পছন্দের করি, ভালো তো হইতে পারে। আমি তো তখন অনেক বিশ্বাস করি। ওকে। তখন সোহাগের সাথে আমি যাই ওর জন্য বিয়ের মার্কেট করি, আচ্ছা। ও তো আমার বন্ধু। হুম, মার্কেট করি, করার পরে বিয়ে হয়ে যায়। ওর ফ্যামিলি থেকে আমার দাদা শ্বশুর আসে, আইসা আমাকে দেখে। আচ্ছা। দেখার পরে আমার আব্বা দিবে না, আমরা মেয়ে বানায় রাখবো, আমার 4টা নাতি, মানে ওর হচ্ছে 1 ভাই 4 বোন, আচ্ছা। 1 বোনের বিয়ে হয়েছে। আমরা মনে করবো আজকের থেকে আমার ছেলের 5 মেয়ে 1 ছেলে, অনেক কিছু মিষ্টি মিষ্টি কথা বললে বিয়ে হয়। বিয়ের দিন বলে কাবিন নামার টাকা আমার আব্বা দিবে। আচ্ছা। আমি তখন অফিসে, আচ্ছা। শোরুমে, বিয়ে আমি জানি না, ওকে। বলছে দেখতে আসবে ওর আব্বা বরিশাল থেকে। হুম, দেখে ঠিক আমি অফিসে গেছি, বাট্টা নিয়ে, মানে শোরুমে চলে গেছি। দুপুরবেলা বলে তুমি বাসায় আসতে হবে, বোনরা সবাই বলে আসছি। আসার পর বলে বিয়ে। ওকে। ও আগে আমার জন্য কিছু কাপড় চোপড় কিনে রাখছিল, হুম, হুম, আর গয়নাগাটি বেশিরভাগ আমিই দিছি, ও কম দিছে, ওর তো ওরকম টাকা অ্যাবিলিটি হইতেছে না। হুম, হুম, পরে আমার আব্বু 20 জনের আয়োজন করছে। ওকে। পরে ওর আব্বা বলে না, ও নাকি বলছে আমাকে বিয়ে করবে। এর আগে ভাইয়া আমি ওকে মানা করে দিছি, আমি ওকে বিয়ে করবো না। আচ্ছা। ওর দেখা ও আমার জন্য হাত টাত কাটছে, ই করছে। আমার তো রাগ অনেক বেশি, ওই ডিভোর্সের পরে আমার যে কি হয়েছে, আমার অনেক মেন্টালি আমার রাগ অনেক বেশি হয়ে গেছে। একটুতে আমি রাগ করি, আচ্ছা। ঠিক আছে, কেন হয়েছে আমি জানি না, আর আমার ডাক্তার দেখাইতে হবে। আমিও বলি কারণ এই রাগ ভালো না। পরে বিয়ে ও আসে, বলে এই দিন বিয়ে। আমি তো অবাক, আমার সেই অফিসের ড্রেসের উপরে আমাকে বিয়ের শাড়ি পরানো হয় রাত্রে 10টা বাজে, না হাতে মেহেদি, না কোনো কিছু, কিচ্ছু না। ওকে আমার আব্বা কোনোদিন আমার আব্বা ওরে বিয়ের শেরওয়ানি কিনা দেয়, মার্কেটে যায়া হাতের আংটি কিনে, জামাইকে তো দেওয়া লাগবে, আংটি টাংটি দিয়ে কিনে সবকিছু ওরা আমার একটা দুয়ানির একটা কানের দুল দেয়। দেওয়ার পরে বিয়ে হয়ে যায়, ওখানে কাবিন নামা নিয়ে লাগে যায়। আমি বিয়ের আগে বলছিলাম, দেখ দোস্ত আমি আর বিয়ে করবো না জীবনে, কেন আমি বিয়ের খোটাটা আর শুনতে পারবো না। দেখ ডিভোর্স ও আমার থেকে প্রতারণা করে নিছে, তখন যদি আমি বুঝতাম যে ও আমার এরকম করে নিবে, আমি ডিভোর্সটা দিতাম না, তখন আমি বুঝতে পারিনি, ঠিক আছে। আর আমি বিয়ের খোটা শুনতে পারবো না, কথা কথা বলবো তুই ভালো হলে, সবাই বলে তুই ভালো হলে কি তো জামাই ছাড়তো, ভালো খারাপ একবার কেন ওর কাছে জিজ্ঞেস করেন, ও কেন আমার সাথে এরকম করলো। মেয়েদেরই কি দোষ, সমাজ মেয়েদের দোষ দেয়, ছেলেদের দেয় না, কারণ ওর তো ছেলে। এরকম করে আমি বলি, ও বলে তোরকে কেউ জীবনে বিয়ের খোটা দিব না আমার বাসার থেকে। ও দাদা, আমার শাশুড়ি সবাই বলে তুমি আমার মেয়ে, এটা সেটা, তোমার জীবনে বিয়ের খোটা দেবো না, বাচ্চার খোটা দেবো না, এটা আমাগো নাতি, আমার ছেলের ছেলে, এগুলো বললে বিয়ে হয়। বিয়ের দিন বলে কাবিন নামার টাকা যে দেওয়া লাগে কাজীকে, সেটা আমার আব্বা দিবে। এটা কোনো কথা? আমি বলি এটা তো কোনো কথা না, বিয়ের সময় ছেলে পক্ষরা দেয় কাবিনের টাকা কাজীরে, এনার কথা তর্ক। আমি বিয়ে করবো না, আমি চলে যাবো। ও তখন আমার বসায় ওর ফ্যামিলির সাথে তর্ক করার পর বিয়ে হয়। হওয়ার পরে আমাকে বরিশাল নিয়ে, তখন অনেক ভালো কাটে দিনগুলা। এভাবে যাওয়ার পরে আমি বাসায় আসি, তারপর বলে আমাদের একটা ফ্রিজ লাগবে, এই টিভি লাগবে, এটা লাগবে, হ্যাঁ নানান কথা বলে টাকা নেই। আর ও দেওয়া শেষ হয়ে যায়, তারপর বলে আমি তো মানা করছিলাম। কেন তুমি আগে মানা করো না? দেওয়ার আগে তো মানা করবা, ওকে। দেওয়ার শেষে কেন মানা করো? আচ্ছা। এই শুরু হয়েছে, আমি ভালো না, এখন আমি দেওয়া বন্ধ করে দিছি। হুম, 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 ওর তো বুঝতে হবে, আমার বাবা তো কামাই করে না, আমি ওর চাকরি ছেড়ে দিচ্ছি, আমার কিছু জমানোর টাকা আমার বাবার কাছে। আমার আব্বুর হার্টের সমস্যা, হাতের সমস্যা, আমার আব্বা একটা সময় খুব কষ্ট করছে। আমার আব্বার ছোটবেলায় মা মারা গেছে, তার সৎ মার কাছে সে বড়, খুব কষ্ট করছে আমার আব্বা। তার কথা শুনলে মানুষ কায়দা দিবে, সে তার অসুখ দেখায় না, তোমার পিছে টাকা খরচ করে, তোমার ফ্যামিলির পিছে। আমি তো চাকরি করি না, আচ্ছা। আমি চাকরির যা টাকা জমাইছিলাম তোমার বাসায় বিয়ের আগে, কাপড় চোপড় এটা সেটা সবকিছু দিয়ে আমার শেষ, আচ্ছা। ঠিক আছে। ও মানে আমার সাথে ভালোবাসে, অনেক ভালোবাসে, ফেসবুকে ভালোবাসে, হুম, ফেসবুকে প্রেম, ফেসবুকে এমন ছবি ছাড়ে আর এমন কথা লেখা ছাড়ে যে ওর মধ্যে আমার মধ্যে এত ভালোবাসা। মানে এটা কি আপনার হাজবেন্ডের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমার আপনি বর্তমান হাজবেন্ড। আপনার বর্তমান হাজবেন্ড এখন যখন ফেসবুকে ছবি দেয়, মানে সেই ছবিগুলো তার সাথে দেখলে, আমার ফেসবুকে পরিচয়, ফেসবুক থেকেই। আচ্ছা। এবং আপনি মানে আমি একটু জাস্ট জিনিসটা ক্লিয়ার করতে চাই, মানে ফেসবুকে যে ছবিগুলো দেয়, সেই ছবি দেখলে আপনার ধারণা যে কোনো মানুষ ভাববে যে আপনাদের রিলেশনশিপটা অনেক সুন্দর, অনেক ভালোবাসা, এরকম ভালোবাসা কারোর মধ্যে। কিন্তু আজকে সত্যিটা বলেন তো আপনি একটু। ওরকম ভালোবাসা নেই, ও যেরকম দেখায় সেরকম না। আচ্ছা। তো ওর সাথে আমার কথা কাটাকাটি হয়, ঝগড়া হয় বিয়ের প্রথম। কারণ কি, আমি না, ওই যে আমার মেন্টাল প্রেশার, ও কোনো মেয়ের সাথে কথা বললে আমার মনে হয় কি ও প্রেম করবে, আমার সাথে আমার মনে হয় এরকম হবে। ওর সাথে ঝগড়াঝাটি হয়। আমি একদিন মোবাইল ঘাটতে ঘাটতে দেখি
ওর একটা মেয়ের কবুল বলা হয়ে গেছে। আচ্ছা আগের টাইম বাদ দিয়ে দিলাম, ও বলে ও বলছে, আমি শুনিনি। আচ্ছা ঠিক আছে, ওই মেয়েটার নাম মীরা। আচ্ছা ওই মেয়েটা কবুল বলা হয়ে গেছে, স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয়ে গেছে, ও অস্বীকার যে হয়নি। আর ও মেয়ে বলে লংসের মধ্যে হয়েছে। আচ্ছা, ওই মেয়েও বলছে? হ্যাঁ, ওই মেয়ের সাথে আমি কথা বলছি, আচ্ছা। ফেসবুকে নাম্বার দেওয়া নেওয়া হয়েছে। আর এমন এমন কথা, আমার সাথে ওর বিয়ের পর ওইসব কথা হয় নাই। ওকে। ওই রাত্রিবেলা ঝগড়া ঝাঁটি মারামারি, ও আমার মারলো। আচ্ছা বিয়ের পরে বন্ধুত্ব শেষ, ওর একটা থাপ্পড়ে আমার বন্ধুত্ব শেষ। আর আচ্ছা। তুই বলা যাবে না, ওকে। স্বামী হয়ে গেছে না। আমি বিয়ের আগে বলছি বন্ধুত্ব যেন শেষ না হয়, কারণ কি তোমার সঙ্গে যত যাই হোক বন্ধুত্ব থাকলে তুমি মন খুলে বলতে পারবো, আমি কথা মন খুলে বলতে পারবো। বন্ধু, স্বামী না। ও শেষ করা দেয়, ওকে। ও মারে, ওদের সব হয়ে যায়। ও এখন অস্বীকার যায়, কিছু ছবি আচ্ছা। খুব নোংরা, ওকে। ওগুলো আমি দেখি। ওকে। যায় ওর শ্বশুর, আমার শ্বশুর বাড়ি থেকে খালি টাকা দাও, ফোন দিয়া মা টাকা দে। আমি কি বাবা, আমি তো চাকরি করি না। কে টাকা চাচ্ছে? আমার আপনার কাছে? শ্বশুর। আপনার শ্বশুর মানে হ্যাঁ। আপনার কাছে টাকা চায়? হ্যাঁ, ওনার ছেলের কাছে চায় না। আচ্ছা আমার ছেলে করতে গেছে, তুমি তো একটা মেয়ে, তোমার বাবা টাকা পয়সা দিয়ে কি করবো, আচ্ছা। তুমি দাও। ওকে। এগুলো বলে বলে অত্যাচার টর্চার। আমি বললেই আমি বলো 4-5 দিন ও সেটিং দিয়ে ফেলে, বাইরে দিয়ে ফোন দিয়ে সেটিং দিয়ে ফেলে। আমি ফোন দিয়ে এগুলো বলবো, আপনারা কিছু মনে করবেন না। ও বলে তো দেয় না, সেটিং দেয় না। পরে একদিন কোন সে বলে আমি তোমার জীবনে ছাড়বো না, এটা সেটা অনেক কিছু। এর মধ্যে আমি ওর দেশে যাই, আচ্ছা। আমি কথাগুলো টুই করে বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর আমার টাকা দিয়েই আমার বিয়ের সময় তো আমি বাজার করার জন্য আমার শ্বশুরের টাকা দেই, ঠিক আছে। যে কানের দুলটা আমাকে বিয়ের সময় দেয়, এই পর্যন্ত 500 বার চাওয়া হয়ে গেছে সেই কানের দুলটা। আর আমরা যে 3 লাখ টাকার উপরে জিনিস দিয়ে দিলাম, সেটা না। 2 কেজি দুধ আমার থেকে ওর বোনের, আমার 4 কেজি দুধ থেকে ওর বোনের 2 কেজি দেশের গায়ের দুধ, ঢাকায় তো সহজে পাওয়া যায় না। ওই দুধটা 1 লিটারের বোতলে কি 2 কেজি 4 কেজি দুধ আটে না। আমি শুধু ওর বোনরে বলি, সোনিয়া এখানে 4 কেজি দুধ মনে হয় না, তোমাদেরটা বেশি মনে হয়। এটা কি আমার বড় অপরাধ? এটা নিয়ে ওর বোন ঢাকায় এসে চিল্লাচ্ছিল, ওর শাশুড়ি অনেক কিছু করেছে, ওর শাশুড়ি এটা সেটা অনেক কিছু, ও বিষ খায় না, ফাঁসি দেয়। তখন আমার এত জ্বর, ঠিক আছে, আমি তো জানি না ওইসব করে। আমার জামাইরে ফোন দিয়ে রাত্রেবেলা 10টার দিকে আমার শাশুড়ি এরকম, সোনিয়া ফাঁসি দিতে, বাবা তুই যা। একটা নাটকীয় ফাঁসি, ফাঁসি না, ওটা ফাঁসি দেয় না, নাটকীয় বলা হয়ে গেছে, ফাঁসি দিছে। পরে যায়, আমার এত জ্বর, আমি বলি আমি যাবো তোমার সাথে। কয় না, তুমি গেলে অনেক সমস্যা হবে, অনেক কিছু হবে। আচ্ছা। কয় যাও না, ঠিক আছে। আমাকে বলে কি, না মিথ্যা বলো না, বলে কি তুমি কারো ফোন ধরবা না, আমার বাসার মানুষ কেমন আমি তো জানি, ওকে। তুমি ধরবা না। আমি বলছি, আচ্ছা। ও আমার ফোনে অনেকবার ফোন দেয়, আমি ধরি না। আমার আব্বার ফোনে ফোন দেয়, আব্বার বলে আপনার মেরে দেন, কথা বলবো। আমার শাশুড়ি বলে, আচ্ছা। এখন তো আর না দিয়ে পারবে না, আমাকে দিছে। আমার তখন 100-র মতন জ্বর, আমি তখন প্রেগনেন্ট ভাইয়া, ঠিক আছে, আমি প্রেগনেন্ট, 1 মান্থ প্রেগনেন্ট, আমি 2 মান্থ যাবে। আমাকে বলে তুই আমার মেয়েরে মারছস, তুই আমার মেয়েরে খুন করছস, তোর জন্য আমার মেয়ে ফাঁসি দিছে, তোর আমি জেলে দিমু, তোর বাপের জেলে দিমু। আচ্ছা। ঠিক আছে, আমার মেন্টালি এমন প্রেশার দেয়, সামান্য একটা দুধের জন্য এরকম হবে আমি কোনোদিন কল্পনাও করি নাই। আচ্ছা। এত বাজে বাজে, তুই খুনি, তোর বাপ খুনি, আমার শ্বশুর পাশের থেকে বলতেছে। আচ্ছা। আমি বলি, আমি কাইন্দা বলি, মা আমি এগুলো কিছুই করি না, আমি তোরা ফাঁসি দিতে বলি নাই, আমি তোরা কিছুই বলি নাই। ওকে। আমি এত মেন্টালি প্রেশার হয়ে যাই, আমার কি হয় আমি বলতো না, আমি বিষ খেয়ে ফেলি। আপনি? হ্যাঁ, আমি আপনার নিজে। তখন একবার আপনার বাচ্চার কথা মনে হলো, যে বাচ্চাটা হ্যাঁ, কি আমার আছে? কিছুই মনে হইলো না, আমার যে একটা বাবু আছে আর একটা যে আমি প্রেগনেন্ট, বিশ্বাস করবেন তাদের কথায় আমার তখন জ্বর, আমার শরীরটাও ভালো না, ও জানে, ওই অবস্থা আমার থিয়ে যায়। আমার কি হয় আমি বলতে পারি না। ওই যে আমাকে বলে খুনি, আমি এই কথাটা মাইনা নিতে পারি না, আচ্ছা। যে আমি কেন খুনি হবো একটা মানুষের। ওকে। আমি খাইয়া ফেলি, খাওয়ার পরে আমার আব্বা তাড়াহুড়ো করে আমার হাসপাতালে নিয়ে যায়, কুর্মিটোলা হাসপাতাল, ওখানে একটা হাসপাতাল থেকে আমাকে আরেক কুর্মিটোলা পাঠায় ওয়াশের জন্য। ওখানে আমার ওয়াশ করে না, আমি অল্প খাই তো ওয়াশ করে না, কিন্তু ওটুকেই আমার কাজ হয়ে যায়, আচ্ছা। ঠিক আছে। পরে ইঞ্জেকশন দিয়া ওই ইয়াটা কাটাই ফেলে ওনারা, কিভাবে কি জানি, ইঞ্জেকশন দিয়া, আর বমি করায়, প্রচুর পরিমাণে আমাকে বমি করায় ওনারা। ওকে। পরে বলে আর কিছু হবে না, সমস্যা না, ওনারা ইটি করে দেখে। ওকে। তখন ওর আমার পাশে থাকার কথা, ও বলে গেছিল আমি আইসা বলবো। আমার আব্বা ওরে ফোন দিতে যাই, আমি তার আগের দিন সোহাগ আমাকে ফোন দিছিল, আচ্ছা। ও শুধু কান্নাকাটি করে। আমি বলছি তোমার এখন কান্নাকাটি করে লাভ না, আমার বিয়ে হয়ে গেছে, এখন আর কোনো কিছু হয় সম্ভব না, তোমার বউ আছে, বাচ্চা আছে, তুমি তাদের সাথে ভালো থাকো। হ্যাঁ, আমার আব্বা ভুলে ওরে ফোন দিতে যায়, আমার আব্বা তো ফোন দিতে পারে না, আমার আব্বা শুধু ফোন রিসিভ করতে পারে, কথা বলতে পারে। আমার আব্বা টিপতে টিপতে ওরে ফোন দিয়ে ফেলে, ও শুনে ওই রাত্রে বেলায় হুন্ডা দিয়ে চলে আসে। দেখেন, তখন তোমার আমার পাশে থাকার কথা, কিন্তু তুমি ছিল না।
ওরে ফোন দেয়, ও আসে না, আচ্ছা বলে আমি আসতে পারবো না টঙ্গী থেকে। আচ্ছা আচ্ছা আমার মাথার কাছে ও নাই, আমার আব্বা তখন মানে হার্ট ফিল করবো, দেখি আমি কাছের ভিতর থেকে আমার আব্বা এমন কান্না করতেছে আর আমার আব্বা গালাগালি করতেছে যে কেন জন্ম দিল। এ স্বাভাবিক, সব বাবাই বলবে, কারণ আমি মরে গেলে তার অনেক কষ্ট, তার একটা মেয়ে আমি, কষ্টে বলে। সোহাগ তখন অনেক সান্ত্বনা দেয়, অনেক কিছু করে, ইটি করে, শেষ ওই কাহিনী চলে যায়। পরের দিন ও আসে, আসার পর ও আবার আমার ডাক্তার দেখে স্যালাইন দেয়, ওখান থেকে যে স্যালাইনটা আমাকে দিতে বলে ওটা বাসায় এসে দিই। এগুলা চলে যায়। ওর বাসার মানুষের টাকার অত্যাচার এরকম বাড়ে, কল উঠাবে, এইটা করবে, ওইটা করবে, হ্যান করবে, ত্যান করবে, এগুলো তো চলে। এত গালাগালি, এত বিশ্রী ভাষায়। ওর একটা খালু এতিম, আমিও বলতে গেলে এতিম, সে আমাকে মা ডাকে, আমি তার সাথে কথা বলি। ওর মা সবার কাছে গ্রামের ছড়াই দিছে, ওর খালুর সাথে, ওর আপন খালার জামাই সবার কাছে ছড়াই দিছে যে আমি ওর খালুর সাথে খারাপ কথা বলি। এগুলো বলার পরে ওর মা সবার কাছে ছড়ায়। পরে এটা নিয়ে অনেক কিছু হয়, ও কিছুই বলে না, কত বড় একটা বাজে কথা। ওর খালা আমার সাথে বলে তুমি আমার জামাইয়ের সাথে কথা বলবা না, খালু কান্না বড় করে বলে তুমি আমার সাথে কথা বলবা না, ওগুলো সব চলে যায়। ওর এখন হুন্ডা লাগবে একটা, আচ্ছা ও বলে আমার একটা হুন্ডা লাগবে, আমার খুব শখ চালানো, আমার বাবা মা দিতে পারে না। আমি বলি আচ্ছা ঠিক আছে, তোমার বাসা থেকে কিছু না, আমার আব্বা কিছু দেখ দিয়ে একটা কিনা দিই। ওর বাপ মা একটা কথা, ওর বাপের কাছে যখনই টাকা চায়, ওর বাপের গাড়ি নষ্ট হয়ে গেছে, ওর বাপের এটা একটা না একটা বাহানা থাকে আমার থেকে নেওয়ার জন্য। ছেলের মোবাইল নাম্বার ব্লক লিস্ট করে রাখে বাবা। আচ্ছা আমাকে ফোন দিয়ে ফোন দিব, সমস্যা কি, আমাকে টাকা দেবো ফোনে, হুন্ডাটা কিনে দিই, ময়রা বাচ্চা কিনে দেয় আমার আব্বা 1 লাখ টাকার উপরে। আচ্ছা এখন এই গাড়ির কাগজপত্র করে তার টাকা লাগবে। এই রিসেন্টের ঘটনা, ওগুলো তো অনেক গালা। একটা হাসের জন্য ওর ফ্যামিলির এমন কোন ছেলে নেই যার সাথে ওর মা বাপ সবাই আমার সময় নেই, এমন বিস্তি বিস্তি ভাষা করে ওর সামনে। ওকে ওর আপন ভাইকে তোর পায়জামা খুলে রাখে, এত বাজে কথা আমার বলতেও বাধ্য করে। ও কিছুই বলে না, ওকে ও বলে কি আমি কি বলবো, ওইগুলো এড়াই যায়। ওদের মন রাখে, আমারও মন রাখি। আর বলে তোমার ভালোবাসি, আমি বলি তুমি আমার ফেসবুকে ভালোবাসা না দেখায় আমার রিয়েল লাইফে ভালোবাসো, ওকে রিয়েল লাইফে সম্মান করো, আমাকে বুঝো। ওকে আমি ওটা খাওয়ার পরে আমি আর ওর সমস্যা, ডাক্তার দেখায় আবার প্রেগনেন্ট হওয়ার জন্য, ওর সমস্যা ওকে ঠিক আছে, ওর বাসার মানুষ বিশ্বাস করে না, ওকে আমার আবার প্রেগনেন্ট হতে মানে সময় লাগবে ডাক্তার বলে। ওকে আচ্ছা, মানে আপনি যখন ওই মেডিসিনটা বিষটা খেয়েছেন আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যায়? হ্যাঁ, ওকে 2-3 দিন পরে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। ওকে পরে এখন এই হুন্ডা নিয়ে এত কিছু, ও গালাগালি তো সব চলেই গেল, অনেক বাজে বাজে বাসে গালাগালি করে, ও কিছুই বলে না। ও আগে সেটিং দেয়, তারপর আমার সামনে কথা বলে। তাও তুমি একটা শ্বশুর হয়ে বলতে পারে টাকার জন্য। আমি বলি বাবা একটা হাঁস খাইতে চাইছি আব্বা, আমিও না, আমার আব্বা হাঁস পছন্দ করে, আমি টাকা দিয়ে দিতে চাইছি বাণিজ্য মেলার থেকে। আমি 2000 টাকার মতো মার্কেট করে দেওয়ার মা বাবা ভাই বোনদের জন্য, যারা আমার এত গালি এত টর্চার করে। আমার মন ভালো না হলে কি দেই, বলছি হাঁস নিয়ে। ওর ননদ ভাবি অনেক কথাই বলে, ওর দাদার বোন, তো ওর দাদি অনেক দূরের সম্পর্ক, ওই ওনার ছেলে। আমি কই উনি এরকম করে, ওনার কি সমস্যা, উনি নিয়ে আসবো দাদি, এই কথাটা ওর কি লিখলে। আমি চুলকানি উঠছে, ওনার এরকম ব্যবহার করতেছে কেন, খারাপ ব্যবহার করতেছে কেন আমার সাথে। এই কথা বলার পর ওনারা আমার যা ইচ্ছা, ওনা খুব বললাম না যে খুব খারাপ ভাষায় গালাগালি করে, অকথ্য ভাষায়, ছেলে নেই ওদের বাসায়, যে আমার এই না করছে, শেষ। পরে তো আনেই না। এখন এই হুন্ডা নিয়ে আমি বলছি তোমার বাসার থেকে কিছু টাকা আনো, আমার বাসার থেকে কিছু টাকা দিই। আমার বাবার পক্ষে আর সম্ভব না। আমার আব্বা ভাত খাইতে বসে কান্না করে যে তুই কি করলি, আমি তোর মানা করছিলাম। আমাকে আব্বা আমি তো বুঝতে পারি নাই যে ওনারা আমার এত আদর করে নিয়ে যায়, যে মানুষ আমার নিজের হাতে ভাত খাওয়াই দিচ্ছে, যারা আমার ছেলেরা বলছে আমাদের নাতি, যাই না শুনে দিয়েছে। আমি তো তোমার সাথে পলাই দিয়ে বিয়ে করি নাই, আমি তো বিয়ের আগে বলছি আমি পলাই দিয়ে বিয়ে করতে পারবো না, আমার বাবার মনে কষ্ট দিতে আমি পারবো না, আমি জীবনও দিই নাই। তাই কেন আমার সাথে অত অত্যাচার, কেন এত টর্চার করতেছো? তুমি ভালো থাকো আমার কাছে, তুমি ভালো থাকো তাদের কাছে, একদিক ধরে রাখো, ঠিক না? আমি এত ইয়ে গেছি। আমি কালকে টাকার জন্য আমার দাদা শ্বশুর আমার বলে, ও আমার শ্বশুর বলে যে খানকি বেশ্যা, আমি বলতে গালিগুলা অনেক খারাপ ভাষা গালি দেওয়ার পরে বল তোরে যে দেশে আসলে তোর 2 টুকরা করে নদীতে ভাসাই দিম, গাঙ্গে ভাসাই দিম। আমার শাশুড়ি তো বলে, আর আমার শ্বশুর বলে, আর দাদা শ্বশুর কালকের ঘটনা টাকার জন্য বলে তোর বউ ভাড়া দিয়া দিন। সে যদি বলতো দাদা ভাই তোর বউ আমার কাছে দিয়ে একটা কথা মানাইতো, সে আমার জামার সামনে বলে তোর বউ ভাড়া দিয়া দে। সে এগুলো শুনে না বসে থাকে। আর আমি তো রাগের মতো অনেক গালাগালি করি, অনেক কিছু করি, খারাপ ব্যবহার করি, কারণ আমার কথা তুমি কেন বললা না। এখানেই সে আজকে আসলাম, সে আসতে মানা করছিল আমার অনেকবার, তাও আমি আসলাম।
ওকে, সে ঠিক আছে, মানে সে আপনি- আমার আসছে আর আমার সাথে কি করবে আমার ভবিষ্যৎকে আমি জানি না। Okay. সে বলে সে আমার অনেক ভালোবাসে। আচ্ছা, আমার কথা তুমি যখন ভালোবাসো আপনি দুদিকে কি এখন জব একদিক করেন? থাকো। আমি এই যে সামনের মাস থেকে আবার ঢুকবো, কারণ আমার বাবার টাকা নেই, আমার আব্বুর হার্টের সমস্যা, রিং Okay. বসানো লাগবে। আর আপনার বাচ্চাটা এখন কি করে? আমার ছেলেটা নার্সারিতে ভর্তি করছি। আচ্ছা, আপনি স্কুলে ভর্তি করেছেন তো? এই টাইফয়েড জ্বর হয়েছে, 1 টাকাও দেন এসে, শুধু তার বাসায় আমরা টাকা দিতেই আসি। আচ্ছা, মানে আলটিমেটলি আপনি যে পরের বিয়েটা করছেন, ভাইয়া এমনও দিন যে আমার নিজের টাকা দিয়ে আমি যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছিলাম আমার চাকরি করাকালীন, ওখান থেকে আমার টাকা পাই। হুম, ওই টাকা দিয়ে আমি জিনিসপত্র কিনে দিয়ে আমার আব্বার কাছে বলি, আব্বা ও আনছে কেন, বলি যেন তুমি ভালো পাও আমার আব্বার কাছে। হুম, হুম, হুম। তুমি সেটাও বুঝো না, তুমি আমাকে বলো যে আমি আরেকটা বিয়ে করলে তোমার বলতাম আমার বড় বউ, আচ্ছা, ও আমার বড় বউ মানাবে। আচ্ছা, বুঝতে বুঝছেন? পেরেছি। So, আপনি আমাকে বাচ্চা জাস্ট মানুষ এইটুকু বলে। বলেন যে আপনি যে তার মানে কি এখন মনে হয় যে আপনি পরের বিয়েটা ভুল করেছেন? কি মনে হয় আপনার? আমার মনে হয় ভুলই করছি। ভুল করছেন মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় যে তা আপনি বন্ধুকে ভালোবাসার বিয়ে যেন কেউ না, না করে। আপনি কি আপনার বাচ্চাটাকে নিয়ে ভালো থাকতে পারতেন না? মানে আপনার কেন মনে? হ্যাঁ, আমি অনেক ভালো ছিলাম, কিন্তু ভাই ওই যে আমাকে মাইনা বিয়ে করায়, হ্যাঁ, বলে যে এটা আমাদের ছেলে, আমাকে তো এগুলো বললে বিয়ে করে। আচ্ছা, আমি ওইটাতে বুঝি যে এত মিষ্টি কথা বলে, এটা আমাদের নাতি আমাদেরই, এগুলো বলে বলে তো আমাকে এই করে। মানে তার ফ্যামিলি আপনাকে কনভিন্স করেছিল? হ্যাঁ, হ্যাঁ। তা আপনার কি মনে হয় এখন আসলে কেন তারা এখন বিয়ে ভাবতেছি করেছিল? তখন তারা আমার টাকার জন্য যে একটা মেয়ে, এর জন্য এরকম করছিল, এখন টাকাটা আর দিতাছি না, আচ্ছা, এর জন্য এখন আমি আর ভালো না। ওকে। আমি টাকা দিলে ভালো, না দিলে খারাপ। মানে ওই সময় যে টাকাগুলো দিয়েছেন এগুলো কোত্থেকে দিয়েছিলেন আপনি টাকাগুলো? আমার আব্বু দিছে। আপনার বাবা দিয়েছিল? হ্যাঁ, আমার আচ্ছা। আব্বুর জমানো কষ্টের টাকা, সেই টাকাগুলো আপনি আমার দিয়েছেন কিছু দেখে? টাকা। হ্যাঁ, তার মানে আপনার ধারণা যে যৌতুকের কারণে তারা বিয়েটা হ্যাঁ, করেছিল? এরকমই আমার এখন এটাই মনে হয়। এটাই মনে হয়। কিন্তু ও বলে কি তুমি দিছো কেন, তুমি আচ্ছা। দেওয়ার পরে বলো দিছো কেন, এই হুন্ডাটার জন্য হ্যাঁ। এখন এই সব আপনার খারাপ ভাষা। সন্তানের সাথে এই ভদ্রলোকের সম্পর্ক, মানে আপনার এখন যে হাজবেন্ড, তার সম্পর্ক কেমন? হ্যাঁ, আমার সন্তানকে ভালোবাসে, কিন্তু একটা বাবা যেরকম ওরকম না, ও বলে ওরকম, কিন্তু আমার কাছে ওরকম মনে হয় না। আচ্ছা, আমার ছেলে কানলে ওর চোখ দিয়ে পানি বের, আমার ছেলেটা ওর জন্য রাস্তায় দাঁড়ায় থাকে, কারণ তো আমার ছেলে বাবা দেখে না, হুম, ওকেই দেখছে, রাইট। ওকেই জানে। কিন্তু আপনার যে বাবা প্রথম বলতে আমার হাজবেন্ড, ছেলেটা অজ্ঞান। সেই ছেলেটাকে আজ পর্যন্ত, মানে আপনার প্রথম যে হাজবেন্ড, এই যে তা আপনার যে সন্তানের প্রতি কি সে কোনোদিন আজ পর্যন্ত খোঁজ খবর না, নিয়েছে? নিছে। হ্যাঁ, কয়েকদিন আগে সে তার ছেলেকে দেখতে চাইছে, কিন্তু আমি সে আমাকে বিয়ের খোটা দিতে দিতে তার ফ্যামিলি তো দিতেই আছে, সেও দেয়। আচ্ছা, আমি বলছিলাম আমি এই খোটাটার জন্য বিয়ে করতে চাইছিলাম না, তুমিও দিলা, আচ্ছা, তো ভালো হইলে তোর ছেড়ে যাইতো, তোর বিয়ে হয়েছে, আগে বিয়ে হয়েছে, ভুলতে পারস না। আমি আগে বলছি শোনো আমি ভুলতে পারবো না, ওর আমি ভালোবাসি না, ও আমার যা টর্চার করছে, যা তা ভুল সত্ত্বেও ভুলতে পারতাম, ছেলেটা না থাকতো ভুলতে পারতাম। রাইট। আমার ছেলের দিকে তাকানো আর ওর কথা মনে ওই করা। ফ্যামিলি থেকে কি আপনার সাথে আর কখনো যোগাযোগ করছে? বা প্রথম আপনার- প্রথম যোগাযোগ করতে, এখন আসে মাঝে মধ্যে ওর ফুপুরা, আচ্ছা। ওর দাদিরা, কিন্তু আসলে আমি খারাপ ব্যবহার করি না, কিন্তু আমি বলছি আর আইসেন না। কারণ এখন আসলে ওরা চায় আমার ছেলেকে নিয়ে যাবে, আচ্ছা, আমি দিব না, আচ্ছা। কারণ এই ছেলে যে পেটে থাকতে অস্বীকার করতে পারে সেই না। কিন্তু আপনি কি আপনার এই সন্তানকে লালন পালন করতে পারবেন? আপনার কি মনে হ্যাঁ, হয়? ইনশাল্লাহ আমি পারবো। পারবেন? ঠিক আমি আছে, এর মধ্যে ইন্টার পাস করে ফেলি ভাইয়া। আচ্ছা। আপনি এর মধ্যে ইন্টারমিডিয়েট পাস করেছেন, এখন আপনি জবে ঢুকতেছেন। এতদিন তো করছি আমি, একটা না 3 সঙ্গে সঙ্গে বুক কাঁপলো। আজকাল পাখি ডাকা মানে সকাল হওয়া নয়। খান সেনারা সারা রাত ভোরে যখন তখন মুড়ির মটকের মতো রাইফেলের গুলি ছোড়ে। ভয় পেয়ে ঘুমন্ত পাখিরা বাসা ছেড়ে অস্থির ডানায় চক্করে দিতে থাকে শূন্যে। ওদের ভয়ানর্ত কান্নায় পাড়ায় মানুষের ঘুম ভাঙে, কিন্তু কিছু করতে পারে না। পাশের বাড়ির খালু, 220 নম্বর বাড়ির শানু, মানু, দুলি আপাকে যখন অকারণে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে গেল, তখন কেউ টু শব্দও করতে পারেনি, জবাব দিতে পারেনি তাদের করুণ কান্নার। তাই পাখির ডাক এখন ভোর হওয়ার আনন্দের নয়, নিশি রাতের আতঙ্কের। দু চোখ জলে এখন অবশ্য চন্দন বুঝতে পারল সত্যি সকাল হয়েছে। চারিদিকে ঠান্ডা সূর্যের আলো, কিন্তু ক্যালেন্ডারের দিকে চোখ যেতে রক্ত গরম হয়ে গেল। 25শে ভাদ্র, 10শে সেপ্টেম্বর 1971।